অসমের পুরো ফ্লোর রক্তের ছোপ ছোপ দাগ, আর পাশেই পড়ে আছে নূরের অচেতন ক্ষত বিক্ষত শরীর। এদিকে ওয়াশরুমের ভেতরের গ্লাস থেকে পানি পড়ার টুপটুপ শব্দ আসছে। শাওয়ার নিচ্ছে সে মনের শান্তিতে। আজ তার এক ক্ষোভ পূর্ণ হলো। বোনের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিল। বেরিয়ে এসে ফ্লোরে পড়ে থাকা নূরের দিকে তাকালো। খুবই খারাপ অবস্থা। তার শরীরের উপরে সাদা চাদর দেওয়া, এটা সে নিজেই এনে দিয়েছে। আর সাদা চাদরের কিছু কিছু জায়গায় রক্তের দাগ লেগে গেছে। ওয়াশরুমে থাকা বেসিন থেকে হাতের তালুতে পানি নিয়ে এসে নূরের দিকে ছুঁড়ে মারে মেহতাব। চোখ খোল নূর। কিন্তু আফসোস, ব্যথায় ঘাড় পর্যন্তও ঘোরাতে পারছে না। সামনে থাকা কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে ঘৃণায় চোখটা সরিয়ে নিল নূর। মেহতাব এইসব পাত্তা না দিয়েই নূরকে বাথটাবে এক প্রকার ছুঁড়ে মারল। তারপর বলল, নে, ফ্রেশ হয়ে নে। নূরের কিছুই বলার ক্ষমতা নেই। সে যে কান্না করবে সেই শক্তিটাও নেই। আর কিভাবেই বা করবে? তাকে যে সদ্য রেপ করা হয়েছে, তাও তার হাজবেন্ড তা করলো। ফ্ল্যাশব্যাক। ফ্রান্স থেকে বাংলাদেশে সে একাই এসেছিল। এয়ারপোর্ট থেকে আসার সময় তাকে কিডন্যাপ করা হয়। বন্ধ রুমে বসে আছে সে অর্ধ অচেতন চেয়ারে বাঁধা অবস্থায়। তখনই তার কাজিন আর দুটো লোক নিয়ে ভেতরে ঢোকে মেহতাব। মেহতাবকে দেখে ভয়ে কুঁকড়ে যায় সে ভেতরে ভেতরে, কিন্তু তা বুঝতে দেয় না। ভাঙা ভাঙা গলায় বলে, মেহতাব ভাই, তো তুমি? ঠাস, তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। নূর ছলো ছলো চোখে তার দিকে তাকায়। তখনই মেহতাব হুঙ্কার দিয়ে বলে ওঠে, তাড়াতাড়ি করুন কাজী সাহেব। কাজী সাহেব তার কার্যক্রম শুরু করলেন। রেজিস্ট্রি পেপার এগিয়ে দেয় নূরের দিকে মেহতাব। নূর অবাক দৃষ্টি নিক্ষেপ করলো। তার মানে সে কিছুই বুঝতে পারছে না। মেহতাব গম্ভীর কণ্ঠে বলল, সাইন করে নে, নইলে তোর প্রেমিক ইমনের মৃত লাশ দেখবি। এই বলেই ইমনের একটা ফুটেজ দেখায়। নূর দেরি না করেই সাইন করে দেয়, কারণ সে জানে মেহতাব কেমন মানুষ। তার জন্য সে নিজের শখের পুরুষকে হারাতে পারবে না। বিয়ে শেষ হতেই নূরকে নিজের বাংলোতে নিয়ে যায়, আর রুমে নিয়ে এসে ওয়াশরুমের ফ্লোরে ছুঁড়ে মারে আর বলে, রিপোর্ট অনুযায়ী আমার বোনকে তুই ওয়াশরুমেই রেপ করিয়েছিলি, তারপর মেরে ফেলেছিস, তাই না? এই কথা শুনে নূরের চোখ কপালে উঠে যায়। কি বলছে? তার বোন রেপ হলো কবে? আর মারাই গেল বা কিভাবে? কি বলছেন কি? মাহির রেপ হলো কিভাবে? আর মারাই বা গেল কিভাবে? সে তো... ব্যাস, আর বলতে পারলো না। মেহতাব তার প্যান্টের বেল্টটা দিয়ে মারতে শুরু করলো। তারপর শারীরিক টর্চার। নূরের পুরো নাম মেহেনুর, বাবা মায়ের দ্বিতীয় সন্তান, আর বড় ভাই আছে যার নাম মাহবুব। নূরদের ফ্যামিলি 2 বছর আগে ফ্রান্সে সেটেল হয়ে গেছে। মাহবুব বিয়ে করেছে মাহিকে। তারা পালিয়ে ফ্রান্সে গিয়ে বিয়ে করে, মূলত মেহতাবের জন্য। মেহতাব মাহির বড় ভাই, আর মাহি হলো নূরের বেস্ট ফ্রেন্ড। বর্তমান। নূর কোনো রকম বাথটাব থেকে উঠে ওয়াশরুমে থাকা টাওয়ালটা গায়ে জড়িয়ে বের হয়। রুমে চোখ বুলিয়ে দেখে, কাউকে দেখতে পায় না। শাওয়ার নেওয়ার পরও নূরের শরীরের কিছু জায়গা থেকে রক্ত বের হচ্ছে এখনো। বের হবেই বা না কেন? মাহাতাব যে হিংস্র পশুর ন্যায় তার শরীরে নখ দ্বারা আঘাত করেছে, তা বলার নয়। রুমে এসে দেখে কেউ নেই। বেডে বসতেই যাবে, তখনই ফোন দেখতে পায়। তার মানে মেহতাব ভুলেই ফোনটা রেখে গেছে। কিছু না ভেবে ফোনটা হাতে নিয়ে দেখলো লক করা। তাতে সমস্যা নেই। ইমার্জেন্সি কলে ক্লিক করে মাহিকে কল দিল। 3বার ফোন রিং হওয়ার পর মাহি ফোনটা তুললে মাহিকে কিছু বলতে না দিয়েই সে হন্তদন্ত হয়েই বলল, তোর ভাই আমাকে জোর করে বিয়ে করেছে আর বলছে আমি নাকি তোকে রেপ করিয়েছি, মেরে ফেলেছি। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখন লুকিয়ে লুকিয়ে তোকে কল করলাম, তুই তাড়াতাড়ি কিছু একটা কর। আমি আর তোর ভাই পালিয়ে আসার সময় আমার মারা যাওয়া আর রেপের কাহিনী ছড়িয়ে এসেছি। এর জন্যই এমন করছে মনে হয়, তোকে দোষী মনে করছে। নূর বুঝতে না পারলেও সবটা, তাও বলল, আচ্ছা, এই নাম্বার থেকে কল দিলে ধরবি না। ওকে, বাই। এই বলে কলটা কেটে আগের জায়গায় ফোনটা রেখে দিল। তারপর আওড়াতে লাগলো সব বিষয়। মাহবুব আর মাহি মেহতাবের কাছ থেকে পালিয়ে গেলেও সে খোঁজ নিত কোনো না কোনো রকম ভাবে।
তাই তারা একটা বাংলোতে আগুন ধরিয়ে দেয় আর কিছু লোককে দিয়ে এটা ছড়িয়ে দেয় যে এখানে একটা মেয়ে রেপ হয়ে খুন হয়েছে। পুলিশ তদন্ত করে মাহির ব্যাপারে নিশ্চিত হয়, কারণ ওইখানে মাহি আর মাহবুবের সব প্রমাণ রেখে গেছে। এদিকে মাহিকেও পাওয়া যাচ্ছে না। তারা শিওর হয় সব প্রমাণ দেখে আর বডি পাওয়া যায়নি, কারণ আগুন লাগিয়ে দেওয়ার জন্য। মেহতাবের মনে পড়ে মাহি বাড়ি থেকে বের হওয়ার সময় বলেছিল নূরের সাথে হ্যাং আউট করতে যাচ্ছে, আর নূররাও ওই দিন দেশ থেকে চলে যায়। আর নূর এসবের কিছুই জানতো না। নূর এখন ভাবছে সে যদি জানাতো মাহিকে যে মেহতাব তাকে টর্চার করছে, তাহলে মাহি আর তার ভাই চলে আসতো দেশে মেহতাবকে সবকিছু ক্লিয়ার করার জন্য। আর মেহতাব যে মানুষ, তখনই তাদেরকে মেরে পুঁতে ফেলবে। সে চায় না তার জন্য তার ভাইয়ের সংসারটা শেষ হোক। তার ভাইয়ের 3 মাসের একটা ছেলেও আছে। এইসব ভাবছিল, তখনই মেহতাব রুমে ঢোকে। নূর খেয়াল করে তার হাতে কিছু প্যাকেট। এসব পাত্তা না দিয়েই সে মেহতাবের সামনে গিয়ে বলে, রেপ করা হয়ে গেছে তো, এবার আমায় যেতে দিন। মেহতাব নূরের কোমর ধরে টেনে এনে নিজের থুতনি নূরের ঘাড়ে রেখে বলে, হ্যাঁ, এখন তো শুধু শুরু। এখন থেকে তোকে প্রতিদিন রেপ হতে হবে। নূর শান্ত কণ্ঠে বলে, আমি আপনার বোনকে কিছুই করিনি, এটা জেনে রাখুন, পরে কিন্তু পস্তাতে হবে। আবরার মেহতাব তালুকদার। মেহতাব নূরকে ছিটকে দূরে ঠেলে দিয়ে বলে, এই দিন কোনোদিনও আসবে না। আর হ্যাঁ, টাওয়ালটা না পরে থেকে এখানে কিছু ড্রেস এনেছি, পরে নে। অবশ্য ওই দেশে তো তুই পতিতাগিরি করতি, হয়তো টাওয়েল পরে থাকলে তোর কিছুই হবে না, কিন্তু আমার চোখের একটা শরম আছে না। এই বলে রুমের বাইরে চলে গেল মেহতাব। নূর প্যাকেট খুলে দেখে 2টা 3 পিস, 2টাই কালো। এখান থেকে সে একটা নিয়ে ওয়াশরুমে গেল। কাপড় চেঞ্জ করে এসে দেখে মেহতাব একটা দড়ি নিয়ে বসে আছে। বের হতেই ওকে টানতে টানতে বেলকুনিতে নিয়ে যায়। বেলকুনিতে নিয়ে গিয়ে এক প্রকার ফ্লোরে ছুঁড়ে মারে নূরকে। নূর তো হতবম্ব হয়ে তাকায়। এ আবার কি করবে? এই পাগল লোকটা আস্ত একটা সাইকো, তার জানা আছে। মেহতাব নূরকে বেলকুনির গ্রিলের সাথে বেঁধে রেখে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এটাতে নূরের আকাশ পরিমাণ খুশি হয়, কারণ এবার সে পালাতে পারবে, কারণ সে একজন ডিটেকটিভ। আর তার জন্য বেলকুনি দিয়ে পালানো কোনো ব্যাপারই না। অনেকক্ষণ মুছড়ামুছড়ি করে একটু ঢিলে করে বাঁধনটা, তারপর দাঁত দিয়ে প্রায় অনেকক্ষণ ধরে চেষ্টা করে বাঁধনটা খুলল। সে একটা পাইপ বেয়ে বেলকুনি থেকে নামলো। এক দৌড়ে গেটের কাছে গেল, কিন্তু ওখানে গার্ডরা তাকে দেখে নিলে তার আর নিস্তার নেই। তাই বাড়ির বাম দিক দিয়ে দেওয়াল টপকে যাবে, কিন্তু দেওয়ালটা অনেক উঁচু, এর মধ্যে দেওয়ালের উপরে কাজ গাঁথা। কিন্তু তাকে যে পালাতেই হবে, নইলে তার জীবন এক মোড়ে পাল্টে যাবে, আর মেহতাব তাকে তিলে তিলে মারবে। আর আসল সত্যিটাও বলতে পারবে না। অনেক চেষ্টার পরও সে দেওয়ালটা টপকে ওপারে যায়, তবে তার অবস্থা নাজেহাল। হাত পায়ের পাতা থেকে শুধু রক্ত ঝরছে। কোনো রকমে দৌড়াচ্ছে সে। হঠাৎ যদি তাকে মেহতাব টের পায়, নূর বেলকুনিতে নেই, তাহলে তাকে ধরতে মেহতাবের বেশি সময় লাগবে না। এদিকে মেহতাবের কাজ শেষ হওয়ায় সে বেডের পাশে ল্যাপটপটা রেখে যখনই নূরকে রুমে নিয়ে আসার জন্য দরজা খোলে, তখন সে সেখানে নূরকে না দেখে তার কপালের রগটা ফুলে ওঠে। তাড়াতাড়ি করে গার্ডদেরকে কল দিয়ে বলে, তোমরা কোন ঘোড়ার ঘাস কাটছো? নূর পালালো কিভাবে? গার্ডরা ভয়ে কুঁকড়ে বলে, স্যার, ম্যাম তো এখান দিয়ে যায়নি। এটা শুনে ফোন ছুঁড়ে মারে ফ্লোরে। সাথে সাথে ফোনের গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে তাড়াতাড়ি করে ল্যাপটপটা অন করে সিসিটিভি চেক করে। পুরোটা দেখে সব দেখার পর রাগে থরথর করে কাঁপছে তার শরীর মন। রক্তাক্ত শরীর নিয়ে মেইন রোডের এক পাশে দাঁড়িয়ে আছে নূর। মেইন রোড থেকে বাংলোটা অনেক দূরে, তাই দৌড়ে আসলেও এতক্ষণ লাগলো। এর মধ্যে বৃষ্টি শুরু হলো। ওই কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বৃষ্টি পড়ছে, নূরের শরীরে আর জ্বলছে। নূর ব্যথায় নিজের কামিজ দুটো চেপে ধরলো। একটা গাড়িও নেই রাস্তায়, আর থাকবেই বা কি করে? এটা তো শহর থেকে অনেক দূরে। সে পা বাড়াতে যাবে, তখনই দেখে একটা গাড়ি আসছে। মুহূর্তেই তার ব্যথা চেতন মুখে হাসি ফুটে ওঠে। পরক্ষণেই ভাবে, এটা মেহতাবের গাড়ি নয় তো আবার? গাড়িটি তার অনেক দূরেই দাঁড়িয়ে গেল। নূর হাঁসফাঁস করে
রাস্তার পাশের ঝোপে একটা বট গাছের নিচে পিঠ ঠেকিয়ে লুকিয়ে গেল। নীরব চারপাশ, শুধু বৃষ্টির ঝুমঝুম শব্দ আসছে। গুটিয়ে বসে রইল নূর। মনে হয় সে পালাতে পারলো, এখানেই বসে থাকবে সকাল অবধি। তারপর সকাল হলে দেখবে কোনো গাড়ি বা কাউকে পায় কিনা সাহায্যের জন্য। কিন্তু এইভাবে 2 মিনিট থাকার পর তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল তার ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। সে সংকোচ কাটানোর জন্য পেছনে তাকাতেই আঁতকে উঠল। তার পেছনেই মেহতাব দাঁড়িয়ে আছে, যদিও মুখ দেখা যাচ্ছে না, তবে বিদ্যুৎ চমকানোর আলোয় তার সুঠাম দেহ দেখেই নূর বুঝে গেল। আসলে মেহতাব নূরকে দেখেই গাড়ি বন্ধ করেই দাঁড়িয়েছিল, এটা দেখার জন্য যে নূর কি করে। নূরকে একটানে বসা থেকে তোলে, ঠাটিয়ে একটা থাপ্পড় মারে। থাপ্পড়টা এতটাই জোরালো ছিল যে নূরের ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করলো। মেহতাব এইসবে পাত্তা না দিয়ে নূরকে পশুর মতো করে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, অনেক বড় কলিজা তোর, তাই না? এই সাহস দেখানোর জন্য সারা জীবন তোকে তিলে তিলে মরতে হবে। তবে একটু যেতেই নূরের ক্ষত বিক্ষত শরীর লুটিয়ে পড়ল রাস্তাতে। নূর পড়ে যাওয়ায় মেহতাব তার উপরে পড়ে যায়, যেহেতু সে নূরের হাতটা শক্ত করে ধরেছিল। এমনিতেই তো রাস্তায় পড়েছে, তার উপরে মেহতাব পড়েছে, এর কারণে মাথা ফেটে কানের পাশ দিয়ে রক্ত বের হয়ে পড়ছে। এত যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহ বলে একটা চিৎকার করে নূর নিজের জ্ঞান হারায়। মেহতাব তাড়াতাড়ি করে নূরের ওপর থেকে উঠে যায়। তার নিঃশ্বাস ধীরে ধীরে যেন শেষ হয়ে যাচ্ছে। সে কি তার এক সময়কার পছন্দের নারীটাকে নিজের হাতেই মেরে ফেলল? তারপর পালস চেক করে দেখে নূর এখনো বেঁচে আছে। সে তাড়াতাড়ি করে নূরকে কোলে তুলে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে বলে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে। নূরের অচেতন দেহটা তার কোলেই শুয়ে রাখে। প্রায় আধা ঘন্টা পর হসপিটালে আসে। এতক্ষণে অনেকটা রক্তক্ষরণও হয়েছে নূরের শরীর থেকে। মেহতাব নূরকে কোলে তুলে গাড়ি থেকে নিয়ে হসপিটালের ভেতরে গিয়ে নার্সকে বলে তাড়াতাড়ি ওকে ইমার্জেন্সিতে নাও। ডক্টর নূরের এই অবস্থা দেখে সে বলল, রোগীর অবস্থা অতিরিক্ত খারাপ, অনেক রক্ত বের হয়ে গেছে ওনার শরীর থেকে। এখন? মেহতাব চিন্তায় নিয়ে কপালে ভাঁজ ফেলে বলে, তো এখন কি করব? ডক্টর বলেন, এখন আগে ওনাকে রক্ত দিতে হবে, পরে আমরা তার শরীরের ক্ষত স্থানে ট্রিটমেন্ট করব। ক্ষতগুলো অনেক বেশি খারাপভাবে দেওয়া হয়েছে। মেহতাব সহজভাবেই বলে, রক্তের গ্রুপ কি বলেন? ডক্টর বলে, আমরা টেস্ট করে দেখছি। কিছুক্ষণ পর মেহতাব কেবিনের বাইরে বসে আছে। তখনই ডক্টর বলেন, রোগীর রক্তের গ্রুপ ও পজিটিভ, যত তাড়াতাড়ি সম্ভব মিলান, নইলে রোগী কমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। মেহতাব নিজের লোককে কল লাগায় যাতে করে রক্তের ব্যবস্থা করা হয়। তার কথা মতো আসিফ তার ডান হাত বলতে গেলে অ্যাসিস্ট্যান্টকে রক্ত নিয়ে হাজির হয়। রক্ত দেওয়া হয় নূরকে, তার ট্রিটমেন্ট শুরু হয়। মেহতাব হসপিটালের একজন শেয়ার হোল্ডার, তাই তার কথা কেউ অমান্য করবে না। আর মেহতাব নূরের ট্রিটমেন্ট করিয়েছে সব মহিলা ডক্টর দিয়েই। কেবিন থেকে ডক্টর বেরিয়ে মেহতাবকে বলেন, স্যার একটা প্রশ্ন করি, কিছু যদি মনে না করেন তো? আচ্ছা ঠিক আছে, বলুন শুনি। আসলে ওনাকে কি কোনো রকম শারীরিক টর্চার বা গুন্ডাদের হাত থেকে আপনি পেয়েছেন? মেহতাব ভুরু কুঁচকে বলে, কেন, কি হয়েছে, এভাবে বলছেন কেন? না আসলে মনে হচ্ছে মেয়েটাকে কোনো রকম ভাবে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে, আর হয়তো অনেক টর্চারও করা হয়েছে। আমরা তার শরীরে শুধু ক্ষত আর ক্ষতই দেখছি, কয়েকটি জায়গায় কাঁচও বিঁধে গেছে। মেহতাব চোখ গরম করে বলে, এসব আপনার জানার বিষয় নয়, আপনার কাজ আপনি করেন। এই বলে সামনের দিকে হাঁটা ধরল মেহতাব। নূরকে একাধারে 4 থেকে 5টা থাপ্পড় মেরে টানতে টানতে গাড়িতে বসালো মেহতাব, আর নিজে গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করলো। 2 দিন আগে নূরের জ্ঞান ওই দিন সকালেই ফেরে, তবে তার অনেকগুলো স্থানে ছোট ছোট অপারেশন করা হয়েছিল। 2 দিন ধরেই হসপিটালেই আছে। মেহতাব তার মুখ একবারও দেখেনি। সে বাইরে থেকেই নূরের খেয়াল রেখেছে, তা নূরের অজানা। একদিন পর সে কিছুটা সুস্থ হয়, তবে এমন একটা ভাব করে সে মনে হয় আর বাঁচবে না। নূরের ওপরে সবসময় কড়া নজর রেখেছে মেহতাব, কিন্তু নূর কি কম কিছুতে? তার তো ভয় ডর কিছুই নেই,
এত সহজে আসেও না। তৃতীয় দিন রাত্রে 7টায় যখন নূরকে নার্স ঔষধ দিতে আসে, তখনই সে কাচের ঔষধের বোতল দিয়ে নার্সের মাথার পেছনের দিকে মারে। আঘাতটা বেশ জোরালো ছিল, তাই নার্স জ্ঞান হারায়। আর বডিগার্ডরাও কেবিনের দরজায় এখন নেই। নার্সকে অনেক চেষ্টা করে বেডে শুয়ে নার্সের কাপড় নিজে পরে, নিজের কাপড় নার্সকে পরিয়ে দিয়ে নার্সের ওপরে কাঁথা দিয়ে দেয়। নার্সের সাথে মাস্ক ছিল, তাই বেশি অসুবিধা হলো না নূরের। সে হসপিটালের বাইরে এসে এদিকে ওদিকে তাকিয়ে দেখে পাশেই একটা চায়ের দোকান আছে। সেখানে যায় এবং চাওয়ালার কাছে গিয়ে বলে, মামা, আপনার ফোনটা দেবেন? একটা কল দিব, আমার ফোনটা হারিয়ে গেছে। চাওয়ালা দিয়ে দিলেন ফোন। নূর তার ফ্রেন্ড রিয়াকে কল করে। নাম্বারটা তার মুখস্থই ছিল, তাই নূর রাস্তার একপাশে গিয়ে ফোনটা করতে থাকে, কিন্তু রিয়া ফোন ধরছে না। ঠিক তখনই মেহতাব পেছন থেকে হ্যাঁচকা টানে নিজের দিকে ফিরিয়ে 4-5টা থাপ্পড় মারে। আসলে নূর যখন কেবিন থেকে বের হয়েছিল তখনই গার্ডদের খটকা লাগে। নার্স তো খাটো ছিল, তাহলে লম্বা হলো কি করে? তাই 4 থেকে 6 মিনিট ভেবে তারা ভেতরে যায় আর দেখে বেডে কেউ শুয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে। কাঁথা সরাতেই নার্সকে দেখেই তাদের অবস্থা খারাপ। এখন মেহতাব তাদের জিন্দা পুঁতে ফেলবে। তারা মেহতাবকে কল করে সব বলে। মেহতাব হসপিটালে আসছিল, এটা শুনে তার মগজ ফুটতে শুরু করে রাগে। সে এসে হসপিটালের বাইরে খোঁজ করে, কারণ সে পালিয়েছে, আর পালিয়ে যাবেই বা কই, এখানেই থাকবে আর পেয়েও যাবে। বর্তমান নূরকে গাড়িতে বসাতেই নূর চিল্লাতে থাকে। মেহতাব নূরের চুলের মুঠি ধরে একেবারে নিজের মুখের সামনে নূরের মুখ নিয়ে এসে আর দাঁতে দাঁত চেপে বলে, তোর কি একটুও ভয় করে না? আমায় এত কিছু হওয়ার পরও তুই পালাতে চাস? এত সাহস আসে কোথা থেকে? নূর তেজি গলায় বলে ওঠে, আমি ভয় করব তোর মতো কাপুরুষকে, যে নিজের পুরুষত্ব খাটায় নারীদের জোর করে ধরে এনে। ব্যাস, আর কি হবে? নূরের চুলের মুঠিটা আরো শক্ত করে ধরে, নিজের ঠোঁট নূরের ঠোঁটে বসিয়ে দেয়, এমনিতেই থাপ্পড় মারার জন্য। নূরের ঠোঁটের কাটা স্থান থেকে রক্ত বের হচ্ছিল, আর এখন নূরের ঠোঁটের ওপরে মেহতাব নিজের সব ঝাল মেটাচ্ছে কামড়ে কামড়ে। যখন ঠোঁট থেকে রক্ত বের হয়, নূরের ঠোঁট থেকে মেহতাব নিজের ঠোঁট ওঠায়। নূর একটা দীর্ঘশ্বাস ফেলতে যাবে, আবারও নূরের ঠোঁটে মেহতাব নিজের ঠোঁট বসিয়ে দিয়ে বের হওয়ার রক্তটা গুলো চুষে নিয়ে কয়েকটা গভীর স্পর্শ দিয়ে নূরের চুল ছেড়ে দেয়। নূর ছিটকে দূরে চলে যায়, যার ফলে ওর মাথা গিয়ে ঠোকে গাড়ির দরজার কাছে। নূর জোরে একটা নিঃশ্বাস নিতে থাকে। না, আর সে পারছে না, এত সহ্য হচ্ছে না, নেতিয়ে যাচ্ছে সর্বাঙ্গ। কিছুক্ষণ পরেই বাংলোতে পৌঁছায়। মেহতাব গাড়ি থেকে নেমে নূরকে নামিয়ে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলে, আজ তোকে পালিয়ে যাওয়ার মজা আমি দেখাবো। নূরকে রুমে নিয়ে যায়। নূরকে বেডে ছুঁড়ে ফেলে রুমের বাইরে গিয়ে একটা চেয়ার নিয়ে আসে এবং নূরকে ওই চেয়ারে বসিয়ে খুব শক্ত করে বেঁধে দেয়। তারপর একটা মোমবাতি আর একটা ব্লেড নিয়ে আসে। নূরের এতক্ষণ ভয় না লাগলেও এখন তার গলাটা শুকিয়ে যাচ্ছে। ও জানে না এখন এই সাইকোটা কি করবে। মেহতাব ব্লেড আগুনে গরম করে নূরের দিকে এগিয়ে গেল রক্তচক্ষু নিয়ে। এক হাতে নূরের পরনের নার্সের জামাটা খুলে বুকের দিকে কিছুটা খোলে। বুকের ডান পাশের নরম স্তনটায় নির্দয়ের মতো করে ব্লেড দিয়ে বড় আকারের এম লিখে দেয়। নূর একটুও চিৎকার করেনি, শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। তার এইসবে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সে আমেরিকা থেকে মার্কিন ডিটেকটিভের ট্রেনিং নিয়ে এসে ফ্রান্সে তার কাজ শুরু করেছে। মেহতাব দেখে রক্ত গলগলিয়ে পড়ছে, তাই তাড়াতাড়ি করে রক্ত বন্ধ হবার মেডিসিন লাগিয়ে তার জামাটা ঠিক করে দেয়। নূর মেহতাবকে উদ্দেশ্য করে রক্ত চক্ষু নিয়ে বলে, এই যে ফ্রাউনের মতো একটা কাজ করলি, এর থেকে বোঝা যায় তুই কখনো মায়ের বুকের দুধ খাসনি। মেহতাবের এই কথা শুনে হাত তুলে মারতে যাবে, পরক্ষণে কি ভেবে যেন রুম থেকে বেরিয়ে আসে। নূর তো চোখ মুখ খিচে বন্ধ করে আসে, কিন্তু অনেকক্ষণ হলো গালে থাপ্পড় পড়লো না। চোখ খুলে দেখলো কেউ নেই রুমে। হতবাক হয়ে চারপাশ দেখলো, না, কেউ নেই। কই গেল লোকটা? যাকগে,
হারামিটা গেছে তো একটু নিঃশ্বাস নিতে পারবো। তখনই মেহতাব হাতে খাবারের প্লেট নিয়ে ঢুকলো রুমে। তারপর নূরের সামনে একটা চেয়ার টেনে বসে কিছু না বলে খাবার মাখাতে মাখাতে বলল, এত বড় কথা বললি? কিছুই বললাম না, কারণ এখন কিছু করলে তুই আর আস্ত তাকাবি না, আর একটু পর তোকে আমার ভীষণ দরকার। নূরের কলিজাটা কেঁপে উঠল। একটু পর কি আবারও তার উপরে ওই মানসিক নির্যাতন শুরু করবে? এটা ভেবেই টুপ করে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। এক লোকমা ভাত মুখের সামনে ধরলো মেহতাব, তারপর বলল, নে খেয়ে নে। নূর তখন বলে উঠল, আমার হাত খুলে দেন না, আমি খেয়ে নিব। চোখ গরম করে মেহতাব বলে উঠল, খাবি তুই আমার হাত দিয়ে? নূরের এখন খাওয়া ভীষণ প্রয়োজন। 3 দিন আগে সে এয়ারপোর্ট থেকে আসার সময় একটা কোল্ড ড্রিঙ্ক খেয়েছিল, আর হসপিটালে 2বার না 3বার কয়েক টুকরো আপেল খেয়েছিল। নূরকে খাওয়ানো শেষ হলে মেহতাব মেডিসিনের বাক্স থেকে মেডিসিন বের করছে। তখন নূর মেহতাবকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, এগুলোর মধ্যে কি এমন কোনো মেডিসিন আছে যে একবারে শ্বাস বন্ধ করে দেবে? বেঁচে থাকতে লাইফে যে সকল চাওয়া পাওয়া ছিল সব শেষ হয়ে গেছে, কিছুই নেই, তাই দুনিয়ায় থেকে আর কি হবে? মেহতাবের কলিজাটা মুচড়ে উঠল এই কথায়। যতই হোক, নূর তার অনেক শখের নারী। 5 বছর আগে নূরের মধ্যে আবদ্ধ হয়েছিল সে, কিন্তু নূর এমন কাজ করে। যাই হোক, নিজেকে সামলে মেহতাব ঔষধ লাগিয়ে দিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, সব পেলেও আমার অত্যাচার তো পাওনি। এসব পাওয়ার জন্য না হয় আমিই তোমায় মেরে পুঁতে দেব। এই বলে নূরকে ঔষধ খাইয়ে দিয়ে নূরের বাঁধন খুলে দেয়। নূর কোনো রকমে উঠে দাঁড়ায়। সে এখন কোথায় শোবে, কি করবে, কিছুই খুঁজে পায় না। ঘড়ির দিকে তাকাল, দেখলো রাত 2টা বাজে। এর মাঝে মেহতাব কালো 3 পিসটা নূরের হাতে আরেকটা মলম দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে আসো আর এটা লাগিয়ে নিও। নূর অসময়ে শাওয়ার ছেড়ে তার নিচে বসে পড়ে। তার শরীরে পানি পড়ায় কাটা স্থানগুলো জ্বলে ওঠে। নূর চিৎকার করে কান্না শুরু করে মাথা চেপে ধরে কান্না করতে থাকে। তার সাথে কি থেকে কি হয়ে গেল? তার আজ ইমনের সাথে ফ্রান্সে যাওয়ার কথা ছিল, সুন্দর করে সংসার করার কথা ছিল। আজ সে একজন বউ, তাও আবার রক্ষিতার মতো। ফ্রান্সে মাহি আর মাহবুব তার বাবা মাকে সামলায়, আর বলে নূর নাকি আরো কয়েকদিন পর আসবে। এদিকে নূরের চিৎকার মেহতাবের কানে পৌঁছায়। মেহতাব ওয়াশরুমের ভেতরে ঢুকে অন্য একটা চাবি দিয়ে মেহতাব নূরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে। তখনই নূর মেহতাবকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, বিশ্বাস করুন, এইসব আমি কিছুই জানি না, তারা আমায় কিছুই বলেনি। এই বলেই জ্ঞান হারায় নূর। নূরকে রুমে নিয়ে আসে মেহতাব, কিন্তু এখন কি করবে? নূর তো পুরো ভিজে। তাই ফ্লোরে শুয়ে নূরের পরনের নার্সের ড্রেসটা খুলে, আর খোলার পর সে আঁতকে ওঠে। নূরের বুকে যে জায়গাটা সে কেটেছিল সেখান থেকে রক্ত বের হচ্ছে পানি লাগার জন্য। এমনকি শরীরের অনেক জায়গায় কাটা থেকে রক্ত বের হচ্ছে। না, এই অবস্থায় নূরকে কামিজ পরানো যাবে না। তাই সে নূরের মাথা থেকে নিজের কোলে নিয়ে নামিয়ে কাবার্ড থেকে নিজের একটা টি-শার্ট এনে পরিয়ে দেয়। তারপর নিজের ট্রাউজার এনে পরিয়ে দেয়। ট্রাউজার পরানোর পর নূরকে এনে বেডে শুইয়ে দেয়। একটা মেডিসিন নিয়ে লাগিয়ে দেয় নূরের সারা শরীরে। এইসব করে এখন নিজেই নিজের ওপরে বিরক্ত মেহতাব। কেন করেছে সে এই সব? তার বোনের খুনিকে। এইদিকে মাহবুব দেশে আসতে চাচ্ছে, কিন্তু মাহি ওকে অনেক কষ্টে বুঝিয়েছে যে তার ভাই নূরকে ভালোই রাখবে। নূরের ঘুম ভাঙে আজানের ধ্বনিতে, কিন্তু সে নিজের উপরে ভারী কিছু অনুভব করে। নিজের মাথাটা হালকা উঁচু করে দেখে মেহতাব তার পেটে মুখ গুজে শুয়ে আছে। তার ওপর তার পরনে টি-শার্ট ছাড়া আর কিছুই নাই। আর সবচেয়ে বড় কথা, তার পরনে এলো কোথা থেকে এই সব? এই ভেবে নূর নিজের জান প্রাণ গলিয়ে ইয়া আল্লাহ বলে একটা চিৎকার মারে। মেহতাব এক লাফে উঠে বসে আর থতমত খেয়ে বলে, কি হয়েছে, কি হয়েছে? নূর তখন মেহতাবের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আপনি আমার সাথে আবার এসব করেছেন? সি, আপনার একটুও মনুষ্যত্ব নেই। আর থাকবেই বা কি করে? ফ্রাউনদের তো হৃদয় বলে কিছুই নেই। মেহতাব কলারটা ছাড়িয়ে নূরের বাহু চেপে ধরে বলে,
আমি যদি কিছু করতাম তাহলে এখন তুমি আবারও হসপিটালে থাকতে। নূর তেজি গলায় বলে ওঠে, তাহলে আমার পরনে এইসব কি করে এলো? মেহতাব নূরের গাল চেপে ধরে বলে, চুপ, একদম চুপ, তেজ দেখাবি না। আমি পড়িয়েছি, আর অসময়ে গিয়ে যে কান্না করে জ্ঞান হারিয়েছিলি এটার জবাব দিবি। কেন কান্না করলি বল? এই নিয়ে বালিশ নিয়ে শুয়ে পড়ে মেহতাব। নূর কিছু না বলে ওয়াশরুমে যাওয়ার জন্য বেড থেকে নামে, কিন্তু তার মনে হলো শরীরের ব্যথা কিছুটা হলেও কমেছে। অজু করে আসে নূর। অজু করে এসে রুমের চারিদিকে শুধু চোখ বুলাচ্ছে, কিন্তু না পাচ্ছে জায়নামাজ আর না পাচ্ছে হিজাব। মেহতাব চোখটা বন্ধ করে বলে, কাবাট খুলে দেখো, পেয়ে যাবে। নূর কাবাট খুলে জায়নামাজ পেয়ে যায়, আর একটা কালো আর সাদা কালারের নামাজের হিজাবও পেয়ে যায়। মুখে একরাশ হাসি ফুটে ওঠে নিজের অজান্তেই। সে বোরখা আর হিজাব পায়। নামাজ শেষে নূর জায়নামাজে বসে, তখন মেহতাব উঠে ওয়াশরুমে যায়। অজু করে এসে অন্য একটা জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়ায়। তখন নূর বিড়বিড় করে বলে, বাহ, ডিজিটাল যুগের ফেরাউন তো দেখি আল্লাহকেও মানে। এই বলে জায়নামাজ ভাঁজ করে সোফায় রেখে বেলকনিতে যায়। সে সবসময় সকাল সকাল উঠে নামাজ পড়ে। বেলকনিতে যেত যখন ফ্রান্সে ছিল। সকালবেলা শুধু সে নয়, তাদের বাড়ির সবাই উঠে যেত। নূর নামাজ শেষ করেই সদর দরজা খুলে দিত, যাতে করে আল্লাহর রহমত ঢোকে। সকালে যে আল্লাহর রহমত পাঠান ফেরেশতাদের দিয়ে, তা যার ঘরের দরজা বন্ধ থাকে তারা তো সেই রহমতের ভাগ পায় না। তারপর সবাই মিলে মাহির হাতের চা খেত। পিচ্চি বাবুটাকে নিয়ে তারা সারা বাড়ি চক্কর দিত। কত সুন্দর ছিল তার সময়গুলো। এইসব ভাবছে নূর, তখনই মেহতাব তার পাশে এসে দাঁড়ায়। মেহতাব গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখো, আমি তোমায় আর টর্চার করব না। তুমি বলে দাও, মাহিকে কেন মেরে ফেলেছো? নূর নর্মালি বলে, আমি যেখানে ওকে মারিনি, তখন কেন এইসব উত্তর দিব? মেহতাব নূরকে নিজের দিকে ঘুরিয়ে নূরের গলা চেপে ধরে আর বলে, সহজে না বললে তো এখন থেকে তোমার কষ্টের জন্য তুমি দায়ী হবে। এই বলে নূরকে আবারও চেয়ারের সাথে বেঁধে দেয় আর নিজে বেরিয়ে যায় রুমের দরজা লক করে। রাত প্রায় 1টার দিকে বাড়ি ফেরে। রুমে ঢুকে দেখে নূর এখনো ঘুমায়নি, আর ঘুমানোর কথা না, কারণ সে রুমে এসির টেম্পারেচার বাড়িয়ে দিয়েছিল। নূরের ফর্সা চেহারা এক প্রকার জমে গেছে ঠান্ডায়। নূর মেহতাবের দিকে তাকালো। মেহতাবের পরনে সাদা শার্ট, রক্তে মনে হয় লাল হয়ে আছে। ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করেছে। মেহতাব ফ্রেশ হয়ে আসে। ওর পরনে শুধু একটা কালো ট্রাউজার, আর হাঁটু অবধি চুল থেকে পানি পড়ছে, গলায় টাওয়েল ঝুলানো। নূর এক পলক তাকিয়ে বিড়বিড় করে বলে, এত বড় দামড়া ছেলে একটা হাফ ট্রাউজার পরে একটা মেয়ের সামনে চলে আসছে। মেহতাব এটা শুনে নূরের সামনে এসে তার দিকে ঝুঁকে বলে, শরম কি থাকবে? তুমি তো আমার সবই দেখে নিয়েছো বউ। ও নো, সরি আমার রক্ষিতা। নূর ঘৃণার নজরে তাকায় এক পলক মেহতাবের দিকে। যেখানে ছিল এক আকাশ পরিমাণ ঘৃণা, শুধুই ঘৃণা না, আছে অভিমান, না আছে আসক্তি। নূরের বাঁধন খুলে দেয় মেহতাব, আর এসির টেম্পারেচার নর্মাল করে দেয়। নূর যখনই উঠে দাঁড়ায় তখনই পড়ে যায় নিচে, কারণ সকাল থেকে এক স্থানেই বসে আছে, অচেতন হয়ে গেছে হাত পা একেবারে। নূর চেয়ার ধরে আবারও উঠতে যাবে, তখনই পারে না। মেহতাব বিছানায় বসে এইসব দেখছিল, ভেবেছিল নূর তাকে হেল্প করবে, কিন্তু না, নূর ওই চেয়ারের সাথেই হেলান দিয়ে বসে থাকে। মেহতাব দীর্ঘ নিঃশ্বাস ফেলে নূরকে কোলে তুলে নেয়। নূরের কোনো হেলদোল নেই, মেহতাবের দিকেও সে তাকায়ও না। নূরকে বেডে শুইয়ে দেয়। নূর মেহতাবকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, যার জান নিয়ে এসেছেন তার মতো আমার জানটা নিয়ে মুক্তি দিয়ে দেন না মেহতাব ভাই। এই 5 দিনে নূরের মুখে নিজের নামটা শুনল মেহতাব। থমকে গেছে ওর পৃথিবী। নূরের 2 গাল আলতো করে ধরে মেহতাব বলে, আমার মৃত্যুর আগে তোমার মুক্তি নেই আমার প্রাণ প্রিয় বেগম। ও, এই বলে রুম থেকে চলে গেল মেহতাব। নূর শুধু ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। 10 মিনিট পর খাবার নিয়ে আসে, এনে নূরের হাতে প্লেট দিয়ে বলে, নাও খেয়ে নাও। নূর খাবার তো খাচ্ছে, কিন্তু গলা দিয়ে নামছে না খাবার। এক লোকমা মুখে দিয়ে বসে আছে নূর, আর তার পাশে মেহতাব ফোন স্ক্রল করছে। নূরের দিকে তাকিয়ে দেখে এখনো প্লেটের সব খাবার রয়ে গেছে। নূর খাচ্ছে না।
নূরকে এক ধমক দিয়ে বলে, খাচ্ছ না কেন? খাবার না খেয়ে মরে যাওয়ার ইচ্ছে আছে নাকি? নূর গম্ভীর গলায় বলে, হ্যাঁ, আমার এখন একটাই ইচ্ছা, মরে যাওয়ার। মেহতাব নূরের হাত থেকে প্লেটটা নিয়ে বলে, ওকে, দেখব তুমি কতদিন না খেয়ে থাকিস। আর হাত ধুয়ে ফ্রেশ হয়ে আয়। নূরও ফ্রেশ হয়ে আসে, তার পরনে এখনো ওই টি শার্ট আর ট্রাউজার। এদিকে মেহতাব নিচে যায় খাবার খেতে। নূর রুমে এসে মেহতাবকে না দেখে খুঁজতে লাগলো। আজ সে পালাবেই এখান থেকে, প্রয়োজনে মেহতাবকে মেরেও। যখনই একটা ফুলদানি নিতে যাবে তখনই মেহতাব রুমে ঢোকে। নূরকে উদ্দেশ্য করে বলে, আমাকে মারার প্ল্যান যদি করো তাহলে তোমার ইমনকে আর জিন্দা দেখবে না। নূর থতমত খেয়ে বলে, আমি আপনার মতো ইবলিশ না যে মানুষকে মারার প্ল্যান করব। এই বলে তড়িঘড়ি করে বেডের এক পাশে শুয়ে পড়ে নূর। মেহতাব নিজের ল্যাপটপটা নিয়ে নূরের পাশে বসে কাজ করতে থাকে। নূর এক কোণে এমন ভাবে শুয়ে আছে, মনে হয় যদি একটু নড়াচড়া করে তাহলে কেউ তাকে তুলে আছাড় মারবে। সকালে যে হিজাব পরা ছিল এখনো সেটাই পরে আছে, সারা শরীর ঢাকা হিজাব দিয়ে। নূর ঘুমিয়ে গেছে, তবে ঘুম পুরো আসেনি। তখনই মেহতাব নিজের কাজ শেষ করে ল্যাপটপ রেখে লাইট অফ করে নেয়। নূরের আত্মা কেঁপে উঠল, এখন কি মেহতাব তার সাথে কিছু করবে? না, ঘুমিয়ে যেতে হবে তাড়াতাড়ি, যাতে মেহতাব কিছু করতে না পারে। মেহতাব বুঝে যায় নূর এখনো ঘুমায়নি, তাই এক টানে নিজের দিকে করে নেয় নূরকে। নূর নড়াচড়া করছে না, চোখ বন্ধ করে আছে। মেহতাব নূরের পরনে হিজাব এক টানে খুলে নেয়, তারপর বেডের সাথে দুহাত চেপে ধরে নিজের মুখ নূরের গলায় ডুবিয়ে দেয়। নূর শুধু নিঃশব্দে চোখের জল ফেলছে। মেহতাব যে তার গলায় শত শত কামড় দিচ্ছে, তাও প্রায় 5 মিনিট ধরে। মনে হচ্ছে দাঁত সবগুলো একেবারে যেন বসিয়ে দিচ্ছে। নূরের গলা থেকে মুখ তুলে নূরের টি শার্টটা বুকের দিকে নামিয়ে নেয় মেহতাব, তারপর যেখানে সে ব্লেড দিয়ে আঘাত করেছিল সেখানে নিজের ঠোঁট বসিয়ে দেয়, কয়েকটা গভীর চুমু খায়। তারপর নূরের বুকেই মুখ বুজে শুয়ে যায়। এদিকে নূর তো হাফ ছেড়ে বাঁচে, সে তো ভেবেছিল আজ তার রক্ষে নেই। কিন্তু এখন তার খুব অস্তিত্ব হচ্ছে, শ্বাস নিতে পারছে না। নিবে কি করে? এত বড় একজন সুঠাম দেহের পুরুষ তার উপর নিজের সব বর দিয়ে শুয়ে আছে। আজও নূরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙে, কিন্তু মেহতাব তো এখনো তার উপর শুয়ে আছে। মেহতাবকে সরাতে চাইল নূর, তাই হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলল, উঠুন, এই যে উঠুন, সরুন আমার উপর থেকে। মেহতাব বিরক্ত হয়ে নূর বুকের বামে খুব জোরে কামড় দেয়। নূর একটু জোরেই আল্লাহ বলে আর্তনাদ করে উঠে। 5-6 মিনিট পর মেহতাব নিজেই উঠে যায়, তারপর ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। নূর এতক্ষণ ভাবছিল কি সে এখন কি পড়বে, তার তো গোসল করা উচিত, কালো করেনি, আর ওই মেহতাব তাকে স্পর্শ করছে, তাকে তো ফ্রেশ হতে হবে। মেহতাব ওয়াশরুম থেকে এসে নূরকে একটা কালো টি শার্ট আর সাদা ট্রাউজার দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ো। নূর অজু করে এসে নামাজ আদায় করে নেয়। মেহতাব রুমে নেই। নূর জায়নামাজে হাঁটুতে মুখ বুজে বসে আছে আর ভাবছে কি করে পালাবে। তখনই মেহতাবের ফোন দেখতে পায় নূর। ফোন হাতে নিয়ে দেখে ফোনে লক নেই। ব্যাস, নূরের বুঝতে বাকি নেই মেহতাব এটা ইচ্ছে করে করেছে যে নূর কাউকে কল করে কি না দেখার জন্য। তাই নূরও ফোন রেখে দিয়ে জায়নামাজ বাজ করে কাবাডে রেখে দেয়। দেখল রুমটা অগোছালো, তাই সারা রুম পরিষ্কার করল। আর এদিকে নিচে ব্রেকফাস্ট করতে করতে সব দেখছে মেহতাব সিসি ক্যামেরার মধ্যে। আজ সে ভাবছে নূরকে কোনো খাবার দিবে না। মেহতাব রুমে এসে নূরকে আবার সেই চেয়ারের মধ্যে বেঁধে চলে যায়, রুম লক করে। তবে আজ এসির টেম্পারেচার নরমাল ছিল। নূর শুধু তাচ্ছিল্যের সহিত নিজেকে নিয়ে হাসছে যে একজন ডিটেকটিভ হয়ে আজ তার এ অবস্থা, কিন্তু না, আজ তাকে পালাতে হবেই। তাই প্রায় 3 ঘন্টা ভাবতে ভাবতে কোনোরকম নিজের চেয়ার টেলিয়ে টেলিয়ে বেডের কাছে যায়, তারপর লাথি দিয়ে বেডের পাশের ছোট কাবাডের উপর থেকে গ্লাস ফেলে, তারপর ওই কাচের টুকরো দিয়ে অনেক কষ্টে নিজেকে মুক্ত করে।
কিন্তু আফসোস তখনই মেহতাব রুমে ঢুকে আর নূরকে এসব করতে দেখে তার মাথার মগজ ফুটতে থাকে। বিকেল 4টা বাজে, এখনো নূরকে মেহতাব সেই দুপুর 3টার দিকে শাওয়ারের নিচে হাত পা বেঁধে রেখে এসেছে সে সময় এমন করাতে। এতক্ষণে নূর কাতরাতে কাতরাতে জ্ঞান হারায়। মেহতাব ওয়াশরুমে ঢুকে দেখে নূর জ্ঞান হারিয়ে নেতিয়ে পড়ে আছে আর নূরের সারা মুখ লাল হয়ে আছে, ফর্সা চেহারা জমাট বেঁধে গেছে। নূরের জ্ঞান ফিরছে রাত 9টায়। নূরকে রুমে এনে কাপড় চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু নূরের অসম্ভব রকমের জ্বর এসেছে। নূরের মাথা নিজের কোলে রেখে চোখের জল ফেলছে মেহতাব, তার শুধু নূরের নেতিয়ে যাওয়া মুখটা ভাসছে মুখের সামনে। রাগের মাথায় যা মনে আসে তা করে, সে সাইকো হয়ে গেছে এসব ভাবছে মেহতাব। নূরের এমন অবস্থা, গলার থেকে একটা শব্দ বের করতে পারছে না। তাও নূর মেহতাবের দিকে চেয়ে তার গালে হাত রেখে ভাঙা ভাঙা গলায় বলে, আমায় এত কষ্ট না দিয়ে মেরে ফেলন নয়, যেতে দিন, খুব কষ্ট হয় আমার। নূরের কাতর গলার কথাগুলো শুনে মেহতাবের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মন নূরের প্রতি নরম হলে মস্তিষ্ক ঠিকই বিগড়ে উঠে। নূরকে শান্ত করতে নিজের মাথা নিচের দিকে ঝুঁকিয়ে নূরের কপালে নিজের কপাল ঠেকিয়ে মলিন গলায় বলে, নুরি, ফুল কষ্ট পেয়েছো, আর পাবে না, আমি সব ঠিক করে দিব দেখো। নূরও ঠোঁট ভেঙে কান্না শুরু করে দেয়, তবে সে শুধু চোখের জল ফেলছে, চিৎকার করে কাঁদবে তার সেই শক্তি নেই। এতক্ষণে ডক্টরকে নিয়ে আসিফ চলে আসে। এসে দরজায় নক দেয়, ভাই আসবো? হ্যাঁ, এ বলে আসিফ আর ডক্টর ভিতরে আসেন। নূরকে দেখেই আসিফ কি আওড়াতে থাকে, তখন মেহতাব তাকে নিয়ে বেরিয়ে আসে। ডক্টর তাদের বাইরে থাকতে বলেছেন, ডক্টর অবশ্য একজন মহিলা। আসিফ বাহিরে এসে বলে, ভাই মনে পড়েছে, মনে পড়েছে। মেহতাব ভ্রু কুঁচকে বলে, কি মনে পড়েছে? আরে ভাই, একদিন বলেছিলাম না 5 থেকে 6 বছর আগে একটা আফা আমায় রাস্তায় পেয়ে হসপিটালে নিয়ে গিয়েছিল রাস্তায় পড়ে থাকতে। হ্যাঁ তো। আসিফ হাসি মুখে বলে, আরে এটাই তো সেই আফা, আর আফনে তাকে এত কষ্ট দিচ্ছেন, সে এমন করতে পারে না ভাই। মেহতাব চোখ গরম করে বলে, তোর থেকে ওর মতো মেয়ের সার্টিফিকেট চাইছি না ভাই। তাহলে চুপ থাক। হুম। ডক্টর বেরিয়ে এসে বলেন, জ্বরটা অনেক বেশি, তাই আমি ঔষধ দিলাম, যদি এগুলোতে না কমে তাহলে হসপিটালে নিতে হবে, আর ওনাকে একটু খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত ঠান্ডা না লাগায়। মেহতাব আসিফকে ইশারা করে, তখন আসিফ ডক্টরকে নিয়ে যায় এগিয়ে দেওয়ার জন্য। মেহতাব নূরের জন্য খাবার আনার জন্য নিচে যায়, কারণ ওকে তো ঔষধ খাওয়াতে হবে। রুমে এসে দেখে নূর শুয়ে আছে, তার সামনে গিয়ে প্লেটটা বেডের একপাশে রেখে তাকে আলতো ভাবে তুলে হেলান দিয়ে বসায়। নূরকে খাবার মুখে তুলে দিতেই সে খেয়ে নেয়, কারণ তার সুস্থ হতে হবে আর রাগ অভিমান তার সাথে করতে হয় যার কাছে তার মূল্য আছে, কিন্তু মেহতাব তো তাকে জানোয়ারের মতো ট্রিট করে। কয়েক লোকমা খাবার খায় নূর, এতক্ষণ অনেক কষ্ট করে এই কয়েক লোকমা খেয়েছে আর খেতে পারছে না। তাই সে হাত দিয়ে সামনে থেকে প্লেট সরিয়ে বলে, না, আর খাবো না। মেহতাব শান্ত দৃষ্টিতে তাকায় নূরের দিকে, তারপর নূরকে মেডিসিন আর পানি খাইয়ে নিচে গিয়ে প্লেট রেখে আসে হাত ধুয়ে। এসে দেখে নূর ওভাবেই শুয়ে আছে। নিজেকে সামলানো দায় হয়ে যাচ্ছে। নূরের চুলগুলো খোলা, উস্কুসক, নাক লাল হয়ে আছে, দৃষ্টি শান্ত। তার সবচেয়ে প্রিয় হলো নূরের চোখগুলো, কিন্তু আজ তারই কারণে ওই প্রিয় চোখগুলাতে শুধু আর্তনাদ। একটা চিরুনি নিয়ে নূরের পাশে বসে নূর তার দিকে তাকাও না একটা বার, নিজের মাথা নিচু করে আছে। মেহতাব নূরের বাহু ধরে নিজের দিকে তার পিঠ ঘোরায়, তারপর তার চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়াগে তাকে। তবে তা ছিল খুব যত্নে। মেহতাবের হাতে ব্যথা হয়ে গেছে এমনিতে, তো নূর চুল হাঁটুর নিচ অবধি, আর এর মধ্যে খুব বেশি ঘন, আর চুলগুলোতে জট লেগে আছে। মেহতাব নূরকে বলে, এ ভয়ঙ্কর চুল সামলাও কি করে, কষ্ট হয় না? নূর শুধু বলে, সামলাই।
যাই হোক, নূরের চুলের জট ছুটিয়ে এখন আসে বাঁধার পালা, কিন্তু সে তো খোঁপা বাঁধে পারছে না অনেক বার ট্রাই করেও। নূর বিরক্ত হয়ে নিজের চুল নিজেই হাত খোঁপা করতে করতে বিড়বিড় করে বলে, এসব পারবে না, কাকে কিভাবে মারতে তা ঠিকই পারবে। নূর খোঁপা কারোর পর তার গাড়ের দিকটা দেখা যাচ্ছে নূরের পরনে মেহতাবের টি শার্ট ছিল, আর এটা তো বেশ বড় সর ছিল, তাই টি শার্টের গলাটাও অনেকটা বড়, যার ফলে নূরের গাড় দেখা যাচ্ছে। নূরের গাড়ের ডান পাশে ছোট একটা তিল আছে যা কুচকুচে কালো, আর ফর্সা গাড়ে এ তিলটা বেশ আকর্ষণীয়। মেহতাব দাঁতে দাঁত চেপেও নিজকে কন্ট্রোল করতে পারছে না, তাই আলতো ভাবে নিজের ঠোঁট বসিয়ে দিল নূরের গাড়ের তিলটায়। হঠাৎ এমন হওয়ায় নূর আত্মা সহ সারা শরীরকে পেয়ে উঠল। নূর গাড়ে নিজের ঠোঁট স্পর্শ করে, মনে হচ্ছে ঠোঁট জলে যাবে। নূরের শরীর অনেক বেশি গরম জ্বরের জন্য। নূরের কাঁপাকাঁপি দেখে মেহতাব নিজের দু হাতে নূরের কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। নূরের গাড় থেকে কয়েক মিনিট পর মুখ তুলে নূরকে শুয়ে দেয়। তারপর নূরের টি শার্টটা নিচের দিকে নামিয়ে নিয়ে বুকের বা পাশে যেখানে ব্লেড দিয়ে এম লিখেছিল সেখানে নিজের ঠোঁট বসিয়ে কয়েকটা গভীর স্পর্শ করে, কিন্তু মনে হচ্ছে নূরের শরীর একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। তারপরও নূরের বুকে মুখ বুজে শুয়ে যায়, তবে আজ নিজের পুরো বার নূরের উপর দেয়নি। নূরের খুব অস্তিত্ব আর কষ্ট হচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। রাত প্রায় ৩টা, নূরের অনেক বেশি গরম লাগছে, কিন্তু সে নড়তে পারছে না, তাই মেহতাবকে হালকা ধাক্কা দেয়। মেহতাব উঠে দেখে তার সারা মুখ এক প্রকার ভিজে গেছে। বুঝতে বাকি রইল না নূরের জ্বর ছাড়ছে, তাই নূরের শরীর ঘেমে গেছে, এর জন্য তার মুখে ঘাম লেগে আছে। মেহতাব নিজের বালিশে গিয়ে শুয়ে পড়ে আর নূর বেড থেকে নামে। নূর কাবাড থেকে ওই কালো থ্রি পিসটা নিয়ে ওয়াশরুম যায়, তারপর গোসল করে, অজু করে, তাহাজ্জুদ আদায় করে নেয়। এখন তার শরীর আগের থেকে অনেক ভালো। মেহতাবের মাঝে আবার সেই ক্ষোভটা চেপে ধরে, তাই নূরকে আজ ফরের আগেই চেয়ারের সাথে বেঁধে নিজে রুম লক করে বেরিয়ে যায়। নূর এখন পালাতে চেষ্টা করে না, কারণ সে বুঝে গেছে মেহতাব তার উপর নজর রাখে, হয়তো সিসি ক্যামেরা দিয়েই। রাত প্রায় 11টার দিকে বাড়ি আসে মেহতাব। রুমে ঢুকে দেখে এখনো নূর ওভাবে বাঁধা। নূর মেহতাবের দিকে এক পলক তাকালো, তারপর দেখল তার সাথে একটা মেয়েও মেহু মেহু বলে ঢুকছে রুমে। মেয়েটার পরনে কালো ড্রেস, টাইট ফিট, তাও হাঁটু অবধি। নূর লজ্জায় চোখ সরিয়ে নিল। সে ভাবছে, এবার বুঝলাম অর্ধেক রাত কই তাকে, এ মেয়ের মতো মেয়েদের কাছে হয়তো তাকে, নইলে এরই কাছে। ছি ছি, এ পুরুষ শুধু জানোয়ার নয়, একটা দুশ্চরিত্র। এদিকে এই মেয়েটি যার নাম ফিহা, সে মেহতাবকে বলে, আচ্ছা ওকে। মেহতাব হাতের ঘড়ি কাবাডে রাখতে রাখতে বলে, ওই যে বলেছিলাম আমার রক্ষিতা। ফিহা নাক কুঁচকে বলে, তো এভাবে বেঁধে রাখলে কেন? মেহতাব ফাহিকে বাইরে আনতে নতে নূরকে শুনিয়ে শুনিয়ে বলে, বেইবি, তোমার এত কিছু জানা লাগবে না। বাইরে এসে ওই মেয়েকে ধমক দিয়ে বলে, অতিরিক্ত বার বাড়িও না, নইলে এ মেহতাব কি করবে তা তো জানি। মেহতাব রুমে ঢুকে নূরের বাঁধন খুলে দেয়। তারপর নূর ফ্রেশ হয়ে আসে, মেহতাবকে উদ্দেশ্য করে বলে, আমার সাথে করা অন্যায়ের পাই পাই হিসেব দিতে হবে মেহতাব তালুকদার আপনায়। মেহতাব নূরকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, তোর সাথে এটা অন্যায় নয়, বরং পাশ্চিত্য হচ্ছে। এভাবেই কেটে যায় গোটা 21 দিন। কেটে গেছে 21টা দিন। মেহতাব যদিও তার ওপর এখন আগের মতো টর্চার করে না, তবে একেবারে না করে না এমনও নয়। নিজের যখন মনে চায় নূরকে নিজের কাছে টেনে নেয়, আবার ছিটকে দূরে ঠেলে দেয়। নূর পতুল হয়ে আছে তার কাছে। এসব ভাবছে নূর, আর তার পাশেই বসে আছে মেহতাব। 21 দিনে একটা বার রুমের বাইরে যায়নি সে, শুধু বেলকনি ছাড়া। হঠাৎ নূরের শরীরটা অস্থির হতে তাকে মনে হচ্ছে কলিজা, লিভার, কিডনি সব গলা দিয়ে বেরিয়ে আসবে। তাড়াতাড়ি ও ওয়াশরুমে যায়, গিয়ে গলগলিয়ে বমি করতে থাকে। নূরের পিছনে মেহতাবও যায়। এ অবস্থা দেখে নূরকে সামলিয়ে রুমে নিয়ে আসে, কিন্তু না, নূর মাথা তুলতে পারছে না, তাই না পারতেই ডক্টরকে নিয়ে আসে।
ডক্টর নূরকে চেক করে বলেন যে নূর প্রেগন্যান্ট। উপস্থিত নূরের চোখে মুখে ছিল ভয়, আতঙ্ক, আর মেহতাব এখনো পাথর হয়ে আছে। কোনোরকমে ডক্টরকে বিদায় দিয়ে নূরের পাশে এসে বসে মেহতাব নূরের হাত ধরে বলে, দেখ, আমি এতদিন অনেক টর্চার করেছি তোমায়, আরও করতাম, কিন্তু এখন তোমার মাঝে গড়ে উঠছে আবার ছোট আরেক অস্তিত্ব। আমি না হয় নিজের বোনের খুনিকে মাফ করে তার সাথেই করব সংসার, গড়বে কি নতুন করে এক পৃথিবী আমার সাথে। নূর এখনো পাথর হয়ে আছে, এখন সে কি করবে? সে ভাবে মেহতাবকে মাহি যে বেঁচে আছে সব সত্যি ওকে বলে দিয়ে নিজের বেবিকে নিয়ে আবার ফ্রান্স চলে যাবে। নূরও এ সিচুয়েশনে সামলাতে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। মেহতাব রাতে একটা পার্টির আয়োজন করে নূর সবার সামনে নিজের উইফ হিসাবে ঘোষণা করতে। কিন্তু আফসোস, পার্টি শুরু হওয়ার 10 মিনিট আগে মেহতাবের কাছে ইমন আসে। আসলে ইমন নূরের ফিয়ন্সে, তাদের পরিবারগত বিয়ে ঠিক হয়েছে আর ইমন একটা দরকারে দেশে এসেছে আর নূরেরও দেশে আসার ইচ্ছে ছিল, তাই ইমনকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আর এদিকে ইমন যখন জানতে পেরেছে মেহতাব নূরকে বিয়ে করেছে তার মাথা খারাপ হয়ে যায়, তাই সে এখন প্রতিশোধ নিতে চায়। তাই মেহতাবকে এডিট করা কয়েকটা পিক দেখায় যা ছিল নূরের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে, যা একদম বাস্তবের মতো ছিল আর মেহতাবও বিশ্বাস করে নেয়, কারণ নূরের সাথে ইমনের বিয়ে ঠিক। এর মধ্যে নূর ইমনের জন্য তাকে বিয়ে করেছিল হত্যাচারা। ইমন এটাও বলে যে নূরের পেটে তারই বাচ্চা। এসব শুনে মেহতাবের মাথা ঠিক থাকার কথাও নয়, কিন্তু সে শান্তভাবেই নূরের হাত ধরে তাকে পার্টিতে নিয়ে আসে। নূরও সব সত্যি বলার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মেহতাব মাইক হাতে নি বলে, আপনারা যে আমার পাশে একজন নারীকে দেখতে পাচ্ছেন সে একজন সাধারণ নারী নয়, সে একটা বেশ্যা, সে একটা দুশ্চরিত্র মহিলা। জানেন, সে একজন ধর্ষিতা। জানার পরও তাকপ আমি বিয়ে করেছি, কিন্তু এ মহিলা অন্য কারো বাচ্চা নিয়ে প্রেগন্যান্ট হয়ে আমার গাড়ে চাপিয়ে দিয়েছে। গার্ডে মহিলাকে বের করে দাও আমার বাড়ি থেকে। নূর শুধু হতবাক হয়ে তাকিয়েছিল মেহতাবের দিকে। ছিয়ে, পুরুষটা এত খারাপ, তাকে কেন বিশ্বাস করতে গিয়েছিল? গার্ড তাকে বের করে দেয়। এখন নূর রাস্তার পাশ দিয়ে হাঁটছে আর ভাবছে একটা মানুষ কত খারাপ হলে এমন কাজ করে, তবে এটা বলে নিজেকে নিজে সান্ত্বনা দেয় সে তো এখন মুক্ত আর তাকে কেউ টর্চার করবে না। সে এতক্ষণ মেইন রোডে হাঁটছিল, হঠাৎ একটা গাড়িকে দেখতে পায়। গাড়িটা তার সামনে এসে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে নেমে আসে মেয়েটি। আসলে এটা তার ফ্রেন্ড রিয়া। নূরের এমন অবস্থা দেখে সে তাকে আগে গাড়িতে তারপর কি হয়েছে এসব জানতে চায়। নূর তাকে সব খুলে বলে। রিয়া এসব শুনে কান্না করে দেয়। কেটে গেছে আরও 2টা মাস। এখন নূর একা একটা ফ্ল্যাটে থাকে। সে একটা প্রাইভেট এজেন্সির ডিটেকটিভের কাজ করে। ফ্রান্স যেতে পারেনি কারণ মেহতাবের কাছে তার ভিসা, পাসপোর্ট সব ছিল। সবচেয়ে দুঃখ এটাই ছিল যে তার বাচ্চাটাকে সে এবর্ষণ করিয়েছে। আসলে ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর জানায় অলরেডি বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে, তাই সে এবর্ষণ করিয়ে নেয়। এদিকে মেহতাব জানতে পারে ইমন সব মিথ্যা বলেছিল, পিকগুলো এডিট করা। মেহতাব এসব জানার পর ইমন ধরে আচ্ছা মতো টর্চার করছে এখনো। আসলে যে হসপিটালে নূর এবর্ষণ করিয়েছে সেটা ওর একটা ফ্রেন্ডের, আর সে ফ্রেন্ড নূরকে চিনত। তাই ওই বেবিটার ডিএনএ আর মেহতাবের ডিএনএ টেস্ট করেছিল আর সেটা তো মিলবেই। তারপর মেহতাবকে এই রিপোর্টগুলো দেখায় তার ফ্রেন্ড। এসব দেখে তো আজ 1 মাস ধরে পাগলের মতো নূরকে খুঁজে যাচ্ছে যাতে তাকে শাস্তি দিতে পারে কেন সে তার বেবিকে মেরে ফেলল। এদিকে নূর বাসায় বসে ফাইল নিয়ে ঘাঁটছিল, তখন মাহি কল দিয়ে বলে তারা নাকি 3 দিন পর দেশে আসছে। এটা শুনে নূরের হাত পা কাঁপতে থাকে। আসলে নূর মাহি আর তার ফ্যামিলিকে বলছিল সে মেহতাবের সাথে সুখে শান্তিতে সংসার করছে, আর মাহির ব্যাপারটাও তাকে বলে দিয়েছে। মেহতাবও রাগ করেনি, তবে এখনো অভিমান করে আছে। নূর মেহতাবের নাম্বারে কল দেয়। মেহতাব কল ধরে বলে, কে বলছেন? নূর বলছি। মেহতাবের রাগটা আবার ফেটে উঠে, তাও শান্ত করে নিজেকে বলে, কেন কল দিয়েছ? আপনার সাথে কথা আছে, আমি লোকেশন দিয়ে দিব মেসেজে, চলে আসবেন, অপেক্ষা করব।
এ বলে নূর কল কেটে দেয়। এ মানুষটাকে খুব বেশি ঘৃণা করে সে। পরের দিন নূর একটা পার্কে দাঁড়িয়ে আছে, ঠিক তখন মেহতাব এসে তার সামনে দাঁড়ায়। নূর কিছু বলার আগেই নূরের বাহু চেপে ধরে মেহতাব বলে, তোর এত সাহস, তুই আমার বাচ্চাকে মেরে ফেললি। তারপর নূরকে ঝাঁকিয়ে বলে, আমার থেকে পালাও, আমার থেকে। তুই কেন আমার সন্তানকে এবর্ষণ করালি বল। এতদিনের রাগ ঘৃণা সব দলা পাকিয়ে এসেছে নূরের, এবার তার বলার পালা, না বলতে হবে। মেহতাবের হাত নিজের শরীর থেকে এক ঝটকায় ছুটিয়ে নিয়ে মেহতাবের কলার চেপে ধরে চিল্লিয়ে বলে, তোর বাচ্চা, এটা তোর বাচ্চা। সেদিন তো সেটা এটা অন্য কারো ছিল, আজ তোর হলো কেমনে বল। আর কি বললি আমি মেরেছি আমার সন্তানকে? মনে নেই সেদিন আমায় কুকুরের মতো ধাক্কা দিয়ে বের করিয়ে দিয়েছিল? সেই ধাক্কা খেয়ে যে আমি নিচে পড়ে গিয়াছিলাম, সে সময় সব শেষ হয়ে গিয়েছিল। আর এমনিতে ভালো হয়েছে শেষ হয়ে গেছে, কারণ ও তোর বংশধর ছিল, আর তোর মতো ফেরাউনের ঘরে তো ফেরাউনি হবে। এক নিঃশ্বাসে এসব বলে নূর তারপর আবার বলে, বোনের জন্য তো তোর এত এত দরদ, যার জন্য একটা মেয়েকে ধরে এনে যা ইচ্ছে যেমন ইচ্ছে টর্চার করলি। একবার ভালো করে খবর নিয়েছিস যে আদৌ তোর বোন মারা গেছে কিনা? মেহতাব এটা শুনে নূরের বাহু চেপে ধরে বলে, মানে কি বলছিস এসব? মাহি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। তারপর সব কিছু বলে নূর মেহতাবকে। এসব শুনে মেহতাব বিশ্বাস করে না বলে, প্রমাণ কি? নূর দাঁতে দাঁত চেপে বলে, দাঁড়ানে বলে নিজের ফোন বের করে। তারপর মাহি, তাদের ছেলে মাহবুব, তাদের ফ্যামিলি কয়েকটা পিক দেখায়। তখনই মাহির কল আসে, নূর কল ধরে স্পিকারে দেয়। মাহি বলে, নূর আমরা সব প্যাকিং করে ফেলছি। নূর হাসি টেনে বলে, আচ্ছা, তা আমার জন্য যেন চকলেট আনতে ভুলো না। আর আমার বাবাই কি করে এখন? ড্যাশ 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 বিস্ময়সূচক চিহ্ন। না, তারা বাপ ছেলে খেলা করছে। আচ্ছা, নূর ভাইকে আমাদের মানবে? নূর বলে, কেন মানবে না? মানবে, উনি আমার কথা ফেলবে না দেখিস। এর মাঝে মেহতাব ফোন নিতে যাবে নূরের হাত থেকে, তখন নূর কল কেটে দেয়। মেহতাবের দুনিয়া ঘুরছে, সে কি করল কি? সে এসব ভেবে হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে দু হাতে দিয়ে মাথা চেপে ধরে। নূর এসব দেখে বলে, দেখুন, এসব ন্যাকামি না করে কাজের কথায় আসুন। মেহতাব রক্ত চক্ষু নিয়ে নূরকে বলে, এসব আগে বলনি কেন? নূরও তেজি কণ্ঠ বলে, ভয় বলেনি? আপনি তো মানুষ না, একটা পশু। যদি আমার ভাই এর এত সুন্দর সংসার শেষ করে দেন। আর ভেবেছিলাম সেদিন পার্টিতে বলবো সব, কিন্তু আফসোস, আপনি তো কুকুরের মতো আবার সাথে আচরণ করলে, আমাকে অপমান করলেন। এখন শুনুন, আমি মাহি বা ভাইয়াকে এসব কিছু বলিনি। এসব বললে ভাইয়া হয়তো মাহিকে কথা শোনাতো, ঝামেলা করতো, দেশে আসতো। আর আমি চাই না আমার জন্য আমার পরিবার নষ্ট হোক। কান্না করছে মেহতাব, তবে সেটা ছিল নীরবে, যে কান্নায় শুধু মায়ের চোখের পানি অঝরে পড়ছে। নূর তো হতভম্ব হয়ে আছে, এ পুরুষ কান্না করছে। নূর মেহতাবকে বলেছিল যে মেহতাব যেন তার বাড়িতে কয়েকটা দিন নূরকে রাখে মাহিদের দেখানোর জন্য, আর একটু অভিনয় করে হাসব্যান্ড হওয়ার। আর মাহিকে মাফ করলে করবে, না করলে নাই, এটা মেহতাবের বিষয়। কয়েকদিন পর সে চলে যাবে মাহিদের নিয়ে ফ্রান্সে। এটা শুনে মেহতাব কান্না করা শুরু করে। নূর এসব দেখে মেহতাবের সামনে হাঁটু গিরে বসে বলে, দেখুন ভাই, আমি আপনার কান্না দেখতে আসি নাই। আর সবচেয়ে বড় কথা, আপনার বোন বেঁচে আছে, আপনার খুশি হওয়া উচিত। কান্না করেন কেন? মেহতাব নূরের দিকে তাকিয়ে তার বাহু চেপে ধরে, তবে সেটায় কোনো ব্যথা ছিল না। খুব আলতোভাবে ধরে বলে, আমি কান্না করব না। কেন করব না? জানতো নূর আমার বয়স 17 আর মাহির বয়স যখন 13, তখনই মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে নিজের দিকে তাকাইনি, নিজের ভালো দেখিনি। সবসময় নিজের বোনকে সব দেওয়ার চেষ্টা করেছি। 17 বছর বয়স থেকে বাবার 7টা কোম্পানি সামলেছি, আরও কত কত ব্যবসা, আর আত্মীয় স্বজনের কাছ থেকে কত কষ্টে বাঁচিয়েছি।
তারপরও নিজের বোনকে সময় দিয়েছি আর সেই বোনই আমার সাথে এত বড় একটা প্রতারণা করল। নূরের দিল নরম হয়ে আসছিল, তখনই মেহতাবের দেওয়া কষ্টগুলো চোখের সামনে ভাসে। তখনই এক ঝটকায় নিজের বাহু ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আগে আমার সাথে যা মন চায় তা করেছেন, আমি আপনারা কাছে দোষী আর নিজের কাছে নিরুপায় ছিলাম, এখন আমি দুটার মধ্যে একটাও নয়, তাই আমায় টাচ করার সাহস করবেন না। আবরার মেহতাব। মেহতাব মাথা নিচু করে নেয়, কই নূর তো সত্যিই বলেছে, মিথ্যে বলেনি। মেহতাব উঠে দাঁড়ায় বসা থেকে, তারপর নরম কণ্ঠে বলে, এখন যাবে আমার সঙ্গে বাড়িতে না পড়ে? নূর বলে, না, আমার কিছু কাজ আছে, সেটা করে রাতে আসবো, তারা কাল আসবে। এখন নূরকে ড্রপ করার কথা তার মুখে মানায় না, তাই মেহতাব টু শব্দ না করে চলে যায়। গিয়ে গাড়িতে উঠে তখন আসিফ বলে, ভাই কি হয়েছে? খুব খারাপ তাই না? আমি আসিফ, সত্যি আমি খুব খারাপ। আসিফ জীবনে এমন কথা শুনেনি, মেহতাবের থেকে থতমত খেয়ে যায় এমন কাতর কণ্ঠ শুনে, তাও বলে, কি হয়েছে ভাই, এমন বলেন কেন? মেহতাব কাতর গলায় বলে, নিজের সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মেরে ফেলেছি নিজেই। যাকে ভালোবাসতাম তাকেও জাহান্নামের যন্ত্রণা দিয়েছি। আসিফ কিছু বলে না, নিশ্চুপ হয়ে গাড়ি চালিয়ে যায়। রাত 8টার দিকে মেহতাবের বাড়িতে নূর পৌঁছায়। কলিং বাজাতেই দরজা খুলে দেয় মেহতাব। দেখে নূরের পরনে কালো বোরকা, নিকাব, হিজাব, পুরো প্যাকেট হয়ে আছে। আজকে পার্কেও ওভাবেই এসেছে। নূরকে ভিতরে আসতে বলে মেহতাব। নূর বলে, সাইড না দিলে উপর দিয়ে চলে যাব নাকি? মেহতাবের খেয়াল আসে, তাই তাড়াতাড়ি সরে দাঁড়ায়। নূর ভিতরে গিয়ে তার নিকাব খুলে আগে, তারপর সোফায় বসে। মেহতাব নূরকে বলে, তুমি লাগেজ আনোনি? নূর ক্ষিপ্ত কণ্ঠে বলে, লাগেজ কেন আনবো? ওই দিন এয়ারপোর্টে থেকে আসার সময় আমায় কিডন্যাপ করলেন, আমার সাথে লাগেজও ছিল, সেটা কই? ওটা বের করুন। আর হ্যান্ড ব্যাগ কই? ওটায় আমার পাসপোর্ট আছে, কই এগুলো? মেহতাব গম্ভীর গলায় বলে, ও আচ্ছা, আমি সেগুলো গেস্ট রুমে রেখেছি। আর যাও, এই পিকেটিং থেকে আনপ্যাকেটিং হয়, গরম লাগে না? আর হ্যাঁ, আগের রুমেই যাও, আমি লাগেজ নিয়ে আসছি। নূর তর্ক বাড়ায় না, সে রুমে চলে যায়। মেহতাব লাগেজ নিয়ে রুমে যায়। রুমে ঢুকেই নূরের আগের কথাগুলো মন পড়তেই চোখের কার্নিশ বেয়ে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। মেহতাবের আসার শব্দ পেয়ে তা অতি সাবধানে মুছে নিল সে। মেহতাব লাগেজ এনে দিয়ে বেডে বসে গেল। নূর সেটা থেকে একটা খয়েরি কালারের সুতির কুর্তি নিয়ে ওয়াশরুমে গেল। সেখানে গিয়েও তার ওই ভয়ঙ্কর কাহিনীগুলো চোখের সামনে ভাসছিল। অনেক কষ্টে নিজেকে সামলে বোরকা খুলে আগের ড্রেস চেঞ্জ করে গোসল করে কুর্তিটি পরে বেরিয়ে আসে। নূর বেরিয়ে আসতেই মেহতাব তার দিকে তাকায়। প্রায় 2 মাস পর দেখল ভিজে চুলে নূরকে। নূর মেহতাবের এমন দৃষ্টি দেখে কঠোর গলায় বলে, নিজের দৃষ্টি সামলান, পতিতার প্রতি দৃষ্টি দেওয়া সাজে না আপনার। সাথে সাথে মাথা নত হয়ে গেল মেহতাবের, তার কথা তাকেই ফিরিয়ে দিল সে। নূর মেহতাবকে বলে, কাল তারা আসছে, আপনি যাবেন তাদের আনতে? মেহতাব চোখ মুখ শক্ত করে বলে, না। নূর মেহতাবের সামনে এসে বসে তারপর বলে, একটু মানিয়ে নেওয়া যায় না? আর মানার দরকার নাই, একটু অভিনয় করে নিন, আপনি বলেছেন করবেন। মেহতাব বেড থেকে উঠতে উঠতে বলে, আচ্ছা ঠিক আছে, খাবে নাকি তুমি? রাত তো হয়ে যাচ্ছে। নূর বলে, আমার জন্য আপনার চিন্তা না করলেও চলবে। এক হাত দিয়ে মেহতাব নূরের দুহাতে বেডের সাথে চেপে ধরে, তারপর অন্য হাতে নূরের ড্রেসের বোতাম খুলে নিজের নামের অক্ষরটা ওখানে লেখা ছিল সেখানে গভীরভাবে তাকায়। ক্ষত শুকিয়ে গেছে আর ঘাড়ে দাগ বয়ে গেছে। সে নিজের ঠোঁট বসিয়ে দিল নূরের বুকে। আসলে মেহতাব খেয়ে এসে দেখে নূরকে বেডের এক পাশে শুয়ে আছে, এরপর সে এমন কাজ করে। নূর ছটফট করছে, কিন্তু মেহতাব তাকে ছাড়ছে না। অনেকটা সময় পার হয়ে গেল। মেহতাব নূরের বুক থেকে নিজের মাথা তুলে আর তার হাতও ছেড়ে দেয়।
তখনই নূর ধরফরিয়ে উঠে আগে নিজের ড্রেসের বোতাম লাগায়, তারপর মেহতাবের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে তার টি শার্টের গলা চেপে ধরে আর চিৎকার করে বলে, আপনি আমায় টাচ করার সাহস পেলেন কই থেকে? আপনায় আমি ঘেন্না করি, বুঝেন না? প্রচুর ঘেন্না করি। মেহতাব নূরের বাহু ধরে বলে, তুমি আমায় মারধরো, যা করো এটা আমি প্রতিদিনই করব, এটা আমার অভ্যাস বলতে পারো, শুধু এ সময় তোমায় টাচ করব। নূর মেহতাবকে খুব জোরে থাপ্পড় মেরে বলে, লজ্জা করে না আপনার ব্যাসাকে টাচ করতে? আর আমি চাই না আমায় কোনো খুনি সাইকো টাচ করুক, আমি ভুল করেছি এখানে এসে। মেহতাব শুধু দীর্ঘ শ্বাস ফেলে কিছুই বলে না, সে উঠে বেকনিতে চলে যায়। সবই তো তার কুকর্মের ফল, এসব তো কিছুই না, হয়তো তার সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে। আজানের ধ্বনিতে নূরের ঘুম ভাঙে, কিন্তু সে উঠতে পারছে না, মাথাও তুলতে পারছে না। এতদিন নূরের বুকে মেহতাব ঘুমিয়েছে, কিন্তু আজ উল্টো সে নিজেই মেহতাবের বুকে শুয়ে আছে। তাই তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নেয় নূর। মেহতাব তাকে আষ্টেপৃষ্ঠে করে ধরেনি, তার মানে সে নিজেই এ কাণ্ড ঘটিয়েছে। আসলে সে ঘুমের মধ্যে হাত পা ছড়িয়ে ঘুমায়। সে নামাজ পড়ে জায়নামাজে বসে আছে, তখন মেহতাব উঠে অজু করে আসে। তখন নূর তাকে উদ্দেশ্য করে বলে, পুরুষদের কি উচিত নয় মসজিদে জামাতের সহিত নামাজ পড়া, ঘরে না পড়ে? মেহতাব জায়নামাজ বিছাতে বিছাতে বলে, মসজিদ থাকলে তো যাব, আমার বাংলোটা অনেকটা দূরে শহরের। নূর বলে, তো আগের বাড়িতে যান না কেন? এখানেই ভালো। আর হ্যাঁ, নামাজ শেষ হলে নিচে গিয়ে কিছু খেয়ে আসো, তারপর এয়ারপোর্টে যেতে হবে না। নূরও নিচে যায়। আশ্চর্য, নিচে গিয়ে দেখে প্রায় 10-13 জন মেইড, অথচ সে একটা দিনও একটা পোকার শব্দ পায়নি, সবাই এখানে মেয়ে। সে যেতেই একজন মেয়ে এসে বলে, আসসালামু আলাইকুম ম্যাম, সবাহাল খাইর। নূরও হাসি মুখে বলে, ওয়ালাইকুম সালাম সবাহান। নূর আসলে মেয়েটা নূরকে আরবিতে গুড মর্নিং বলেছে। নূর ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে একজন কিরিয়াও, তাই সেও টুকটাক আরবি পারে, কিন্তু চিন্তার বিষয় এ আরবিতে বলল কেন? নূর ভাবে আল্লাহই জানে। নূর টেবিলে বসতেই তার সামনে খাবার রাখস হয়। খাওয়া দাওয়া শেষ, সে উঠে যায়, তবে একটা মেইডও তার সাথে কথা বলেনি। তাই খাওয়ার শেষে সে নিজেই বলেছে, আমায় ভয় পেও না, আমি তোমাদের বোনের মতো, আমায় ম্যাম নয় আপ্পি বলো। এ বলে উপরে চলে যায়। রুমে এসে দেখে মেহতাব রেডি হয়ে গেছে, এখন ওয়াচ পড়ছে। নূরকে আসতে দেখে মেহতাব বলে, রেডি হয়ে নাও, অনেকটা পথ যেতে হবে। নূরও হ্যাঁ সূচক মাথা নাড়ি, তার লাগেজ খুলে একটা বোরকা সেট নিয়ে ওয়াশরুমে যেতে নেয়। তখন মেহতাব বলে, ওয়াশরুমে গিয়ে কি করে? ড্রেসের উপর বরফ পড়বে, এখানেই পরো, আর লাগেজ থেকে কাপড় বের করে কাবাডে রেখে দিও। নূর তার কথার তোয়াক্কা না করে ওয়াশরুমে ঢুকে যায়। নূর রেডি হয়ে বেরিয়ে আসে, তার শুধু চোখগুলোই দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর তার চোখগুলো। মেহতাব এক নজরে তাকিয়ে আছে তার দিকে, এটা দেখে নূর শুকনো কাশি দিয়ে বলে, দৃষ্টি সংযত রাখুন, আপনার মতো মহান পুরুষের দৃষ্টি বেশ্যার দিকে মানায় না। ঈশ্বস দিল তো মেজাজটা বিগড়ে। এ কথা ভাবে মেহতাব, কিন্তু মুখে কিছু বলে না, শুধু ছোট্ট করে বলে, চলো। প্রায় 1 ঘন্টা পর তারা এয়ারপোর্টে পৌঁছায়। গিয়ে নেমেই চোখ বুলাতেই মাহি, মাহবুব আর তাদের কোলে একটা বেবিকে দেখে আসলে নূরের আব্বু আম্মু আসেননি। মেহতাবের বুক ধক করে উঠে, 2 বছর পর বোনকে দেখল। মাহিরা এদিকে এগিয়ে আসছে না দেখে নুরি মেহতাবের হাত ধরে নিয়ে যেতে লাগল। মেহতাবের চোখ কপালে, এ মেয়ে তার হাত ধরেছে নিজের ইচ্ছেও। তাদের সামনে যেতেই মাহি মাহবুব মাথা নিচু করে নিল। নূর মেহতাবের হাত নিয়ে মাহির মাথায় রাখল, তারপর বলল, মাহি দেখ, তোর ভাইয়া তোর উপর রেগে নেই। মাহি মেহতাবের হাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে নিল, কিন্তু কান্নার জন্য কিছু বলতে পারছে না, শুধু ভাইয়া ভাইয়া করছে। প্রায় 3 মিনিট এমন করার পর মেহতাব নিজেকে ধরে রাখতে পারল না। নিজি মাহিকে বুকে জড়িয়ে ধরল। দুজনই কান্না করতে করতে বিলিয়ে যাচ্ছে, একজন আরেকজনেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কেউ মনে হচ্ছে এই কেউ তাদের আলাদা করে নিবে।
এদিকে নূর মাহবুবের কোল থেকে তাদের ছেলেকে মেহরাবকে নিয়ে নিল আর ভাবছে দিনশেষে ভাইবোন এক হলো, শুধু মাঝখানে আমার লাইফটাই নষ্ট হলো, না পারলাম নিজে সুন্দর করে বাঁচতে, না পারলাম নিজের বাচ্চাটাকে বাঁচাতে। নূর মাহবুবকে ইশরা করতেই মাহবুবও গিয়ে মেহতাবের হাত ধরে নিল। ভাইয়া, আমরা জানি কত বড় ভুল করেছি, যে ভুলের কখনো ক্ষমা হয় না, প্লিজ আমাদের মাফ করে দিন প্লিজ। মেহতাবও তাদের মেনে নিল। তখন নূর বলল, বাহ ভাইয়া বাহ, এখন কি আমি আছি এটা তোদের মনে করিয়ে দিতে হবে। মাহবুব এটা শুনে তার দিকে আসে তাকে জড়িয়ে ধরার জন্য, তখন নূর হাত দিয়ে থামতে বলে, থামো ভাই থামো, এখন তোর শরীরে গন্ধ করছে, মনে হয় বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে জড়িয়ে ধরিস। এটা শুনে সবাই হেসে দেয়। কিন্তু মাহবুব নূরের কোল থেকে মেহরাবকে নিয়ে মাহিকে দিয়ে দেয়, মাহি মেহতাবের কোলে দেয় তাকে। মেহতাব তো পুরো অবাক, আরে একে তো নূরের সাথে বদল করা যাবে, একেবারে নূরের মতো হয়েছে। এদিকে মাহবুব নূরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। নূরও তাকে জড়িয়ে ধরে বলে, জানিস ভাইয়া, এতদিন এটা খুব মিস করেছি। মাহবুব নূরের মুখ আলতোভাবে ধরে বলে, আমিও রে মেহু। মেহতাব বলে, তা আপনারা কি যাবেন বাড়িতে? বাড়ি চলে এসেছে সবাই। বাড়ি আসার পর মাহি আর মাহবুব তাদের রুমে চলে যায় আর নূর উপরে চলে আসে, তার পিছনে পিছনে মেহতাবও আসে। নূর বোরকা খুলে একটু সময় বেডে বসে থাকে। মেহতাব ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে মেহতাব একটা হাফ কোয়ার্টার ট্রাউজার পরে আসে, আর কিছু না। নূর তার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। তারপর মেহতাবকে উদ্দেশ্য করে বলে, এই আপনার কি লজ্জা নেই? আপনি এভাবে একটা মেয়ের সামনে চলে আসেন, সবসময় এমন করেন। মেহতাব ওভাবেই নূরের সামনে এসে নূর থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আচ্ছা তুমি তো অলরেডি অনেক বাড়ি আমার সবই দেখে ফেলছো, আর আমিও তাহলে এখানে লজ্জার কি ডার উইফ? নূর এক ঝটকায় নিজের থুতনি ছাড়িয়ে বলে, আমায় টাচ করবেন আপনি? আর কিসের উইফ? আমি আপনার বউ কখনো ছিলাম না, আপনি নিজেই আমায় রক্ষিতা হিসাবে রেখেছেন, ভুলে যাবেন না আপনি কি কি করেছেন। মেহতাব এবার নূরকে বলে, আমি জানি আমি কি কি করেছি, আর সেটার কোনো ক্ষমা নেই, আর আমিও চাইও না আমি এ ভাই তোমার সাথে। এ বলে আর কিছু বলে না সরে গিয়ে একটা টি শার্ট পরে নেয়। সে সময় মাহি আসে রুমে, এসে দেখে নূর বেডে বসে আছে পা ঝুলিয়ে, আর মেহতাব সোফায়। সে নক করে রুমে ঢুকে নূরকে একটা ছোট লাগেজ দিয়ে বলে, এটা নে, এটা তোর জন্য আনা চকলেট। নূর খুশি হয়ে নিয়ে নেয়। তারপর মাহিকে বলে, আচ্ছা আমার ডিপার্টমেন্ট থেকে কি কেউ গিয়েছে বাড়িতে আমাদের? মাহি বলে, হ্যাঁ তোর সিনিয়র সাফিন আর সিয়া গিয়েছে। সাফিন তো অস্থির হয়ে পড়ে যাচ্ছিল তোর বিয়ের কথা শুনে। এ বলে মাহি একটা হাসি দিয়ে চলে যায়। নূর আর মাহির কথা এতক্ষণ মেহতাব শুনছিল। নূর লাগেজটা নিয়ে বেডে বসে খুলে এত এত চকলেট, এইসব দেখেও তার মন খুশি হচ্ছে না, সেটা সে নিজেও জানে না। আজকের সারাদিন কেটে গেছে মাহির সাথে গল্প করতে করতে। নূরের রাতের খেয়েও তারা গল্প করছে। মেহতাব আর মাহবুবও গল্প করেছে অনেক, তবে ডিনার করে তারা তাদের রুমে চলে গেছে। কিন্তু এ দুই বান্ধবী তো, এদের গল্প শেষ হয় না। রাত প্রায় 12টা, তখন তাদের ঘুমানোর পালা আসে। নূর খুশি হয় যে এখন মেহতাব জেগে নেই, তাকে আর প্যারা নিতে হবে না। সে রুমে গিয়ে অনেক সচেতনতার সাথে শুয়ে পড়ে। মেহতাব তো এখনো ঘুমায়নি। নূর শুতেই নূরকে এক টানে নিজের কাছে নিয়ে নেয়, তারপর প্রতিদিন যেটা সেটাই করে। আজ নূরের বুকেই ঘুমিয়ে যায়। নূরের চোখের কার্নিশ বেয়ে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। এটা এর জন্য যে মেহতাব এত কিছু করল, কিন্তু তারপরও তার কোনো রকম আফসোস হচ্ছে না, সে অনুতপ্ত নয়। আজান হতেই নূরের ঘুম ভেঙে গেলে সে মেহতাবকে সরানোর চেষ্টা করে, কিন্তু মেহতাব আরও তার বুকের একপাশে ছোট বাইট দিতে থাকে। এতে নূরের মেজাজ বিগড়ে যায়। এক তো খাম্বার মতো শুয়ে আছে, আর উঠার নামও নিচ্ছে না। নূর এবার নড়াচড়া বেশি করে শুরু করে দিল, কিন্তু না, মেহতাব উঠছে না।
কয়েকটা বড় শ্বাস নেয় নূর জোরে জোরে, তারপর খুব জোরে চিৎকার করে বলে, আপনি সরবেন না, আমি অন্য কিছু করব। মেহতাব ধরফরিয়ে উঠে তাড়াতাড়ি নূরের মুখ চেপে ধরে বলে, কি করছি কি, তুমি এভাবে চিৎকার করছো? মাহি আর মাহবুব কিভাবে? নূর তাকে ইশারা করি চোখ দিয়ে তার মুখ থেকে হাত সরাতে। মেহতাব সরালে নূর আগে উঠে বসে আগে নিজের ড্রেসের বোতাম লাগায়, তারপর মেহতাবকে বলে, আপনি এমন করেন কেন? আপনার জন্য আমি রাতে শান্তিতে ঘুমাতে পারি না, খাম্বার মতো শরীর নিয়ে যে শুয়ে পড়েন, আমি এ বর নেব কি করে? বুঝেন না আমার কষ্ট হয়? মেহতাব নিজের চুলে হাত বুলাতে বুলাতে ঠোঁট কামড়ে বলে, না আসলে সরি, আমার অমন করা ঠিক হয়নি। আচ্ছা আর এমন করব না, তাও তুমি চিল্লিও না। নূর মেহতাবের দিকে কটমট করে তাকিয়ে ধূপধাপ পা ফেলে ওয়াশরুম চলে যায় অজু করতে। নামাজ শেষ করতেই মেহতাবও নামাজ পড়ে নেয়, তারপর একসাথেই দুজনে নিচে নামে। মাহি আর মাহবুব উঠে গেছে, মাহবুব সোফায় বসে আছে বেবিকে নিয়ে, আর মাহি রান্নাঘরে। নূর কিচেন যায়, নূর যেতেই মাহি ওকে দেখে বলে, কিরে ফজরের সময় এত জোরে চিল্লালি কেন? নূর আমতা আমতা করে বলে, না আসলে হয়েছে কি। তখন মেহতাব কিচেনে আসে, সে কফি নিতে এসেছিল, মেইডদেরকে ছুটি দিয়ে দিচ্ছে মেহতাব। তখন সে পিছন থেকে বলে, আসলে আমি উঠছিলাম না তাই ওভাবে চিৎকার করেছে। এ বলে ড্রয়িং রুমে এসে বসে যায়, মাহবুবের সাথে কথা বলতে থাকে। মাহি আর নূর রান্না করছো আর তাদের গল্প চালাচ্ছে। মেহতাব তার পার্টি অফিসে চলে গেছে, মাহি আর নূর বাড়িতে, মাহবুব তার পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছে। হঠাৎ মাহি বলে, নূর চল শপিং করে আসি। নূরও বলে, চল তাহলে। দুজনে শপিংয়ে যায়, শপিং করেও অনেক, তবে মাহি সব করেছে, নূরের কোলে পিচ্চি ছিল। আসার সময় মাহি বেবিকে কোলে নিয়ে নেয়। আসার সময় তারা গাড়ি নেয়নি, তাই রিকশা দিয়ে যেতে হবে, রিকশা দিয়ে যাওয়ার জন্যই তারা গাড়ি সাথে আনেনি। তারা যখন রাস্তা পার হচ্ছিল, মাহি পার হয়ে গেছে, কিন্তু নূর পার হওয়ার আগেই তাকে একটা গাড়ি ধাক্কা দিয়ে দেয়। নূরের অচেতন শরীরটা রোডে পড়ে থাকে, কালো বোরকা লাল হয়ে গেছে অর্ধেক রক্তে। লোকজন জমা হয়েছে, এদিকে মাহি কোনোরকম মেহতাবকে খবর দেয়। এতক্ষণে মাহি কোনোরকমে নূরকে হসপিটালে নিয়ে আসে। সবাই স্থির হয়ে কেবিনের বাইরে বসে আছে, আর মাহি শুধু নিজেকে দোষছে, মাহবুব ওকে শান্ত করতে পারছে না। মেহতাবের কলিজার পানি শুকিয়ে গিয়েছে, সে এখনো নূরেকে দেখেনি, হসপিটালে এসে দেখে নূরকে ওটিতে নিয়ে নেওয়া হয়েছে। থরথর করে কাঁপছে মেহতাবের হাত পা, কলিজা সব, একটাই ভয়, সেটা হলো নূরকে হারানোর। ডক্টর সাহেবা বেরিয়ে এসে মেহতাবকে উদ্দেশ্য করে বলেন, রোগীর অবস্থা অনেকটা ক্রিটিক্যাল, কারণ রক্ত ক্ষরণ হয়েছে অনেক, মাথা থেকে রোগী কোমায়ও যেতে পারেন। মেহতাব চিৎকার করে, যে বেঞ্চে বসা ছিল সেখানে লাথি মেরে বলে, কি হচ্ছেটা কি? রোগী নিয়ে আসা হলো যাতে ট্রিটমেন্ট করে রোগীকে সুস্থ করতে পারেন, তার বদলে আপনি বলছে রোগীর অবস্থা ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল এর জন্য তো নিয়ে আসলাম হসপিটালে। তখন আসিফ এসে ডক্টরকে ইশরায় যেতে বলে, তারপর মেহতাবকে বসিয়ে বলে, ভাই আপনি কি করছেন? টাকি ভাবির অবস্থা ক্রিটিক্যাল বর্তমানে, আপনি সে ব্যাপারে ভাবুন। নূরের হাত ধরে বসে আছে মেহতাব। নূরের জ্ঞান ফিরেছে একটু আগে, তবে কথা বলতে পারছে না। অক্সিজেন মাস্ক পরা। এখন রাত হয়ে গেছে, মাহি আর মাহবুবকে বাড়ি পাঠিয়ে দিয়েছে মেহতাব, আর নিজে নূরের কাছে থেকে গেছে। নূর মেহতাবের দিকে তাকালো, উস্খুসক চুল, ফর্সা চেহারা, মনে হচ্ছে কালসিটে হয়ে আছে, চোখে চিন্তা। তবে কিসের চিন্তা? তাকে নিয়ে চিন্তা না তো, মেহতাব নূরকে নিয়ে চিন্তা করার মানুষ নয়। এসব ভাবছে নূর। তখন মেহতাব তার দিকে তাকায়, আলতো হেসে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দেখো তোমার কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে।
নূর কিছুই বলে না, সে মেহতাবের এ কেয়ার দেখে ভাবছে এসব করে মেহতাব নিজের দোষকে চাপা দেওয়ার জন্য, তবে সে তো তাকে কখনো মাফ করবে না। কেটে গেছে 4টা দিন। নূর এখন সুস্থ, তবে তার এক পা আর হাতের হাড্ডি ফেটে যাওয়ায় সে পুরো সুস্থ হতে সময় লাগবে। তাকে বাড়িতে আনা হয়েছে। এ 4 দিন নূরের চোখের আড়াল হয়নি। মেহতাব সবসময় তার সাথে ছিল, তার যত্ন নেওয়াই। তবে নূর কিছু না বললেও বিরক্ত একটা ভাব নিয়ে থাকতো, কথাও বলতো না। এখন রাত 9টা, নূরকে খায়া ওষুধ খায়া নিচে গেছে মেহতাব। মেহতাব রুমে আসতেই নূর তার অজান্তেই প্রশ্ন করে, আপনি খাবেন না? মেহতাব শান্ত দৃষ্টিতে তাকালো নূরের পানে, তারপর আলতো গলায় বলে, না, ইচ্ছে নেই। নূর হতাশ কণ্ঠে বলে, আচ্ছা, আপনি অভিনয় করতে করতে হাঁপিয়ে গেছেন তাই না? আমার অযথা এত কেয়ার করতে হচ্ছে। মেহতাব এ কথায় কিছু বলে না নূরকে। তবে নূর বুঝতে পারে এ কথা মেহতাবের কলিজায় লেগেছে, তবে এতে তার কিছু যায় আসে না। মেহতাব ফ্রেশ হয়ে এসে নূরের পাশে আধ শোয়া হয়ে বসে নিজের কাজ করতে থাকে ল্যাপটপে। নূর মেহতাবের দিকে হয়ে শুয়ে আছে। ওভাবেই সে শুয়ে তাকে চোখ বুজে। মেহতাব নিজের কাজ শেষ করে লাইট অফ করে নেয়, তারপর নূরের একেবারে কাছে চলে আসে। নূর ভেবেছিল মেহতাব আর এমন করবে না, গত 4 দিন যেহেতু করেনি। মেহতাব নূরের টি শার্টের ভিতর হাত ঢুকিয়ে তার পেট পেঁচিয়ে ধরে শক্ত করে। তারপর নূরের টি শার্ট নিচের দিকে নামিয়ে নূরের বুকে মুখ বুজে শুয়ে যায়। নূর কিছুই করে না, এসবে তার অভ্যাস হয়ে গেছে। মেহতাব তার সাথে এমন প্রতিদিনই করবে সে বুঝতে পেরেছে, তাই বাধা দেওয়ার চেষ্টা করা বোকামি ছাড়া কিছু না। ফজরের সাথে সাথে মেহতাব উঠে যায়, তবে এখনো নূরের বুকে মাথা রেখে আছে। যখন নূরকে বের করে দিয়েছিল তারপর 2টা মাস সে শান্তিতে ঘুমাতো না, তার চোখ শূন্য হয়ে থাকত। নূর কথা ছিল মেহতাবের বুকে মাথা রেখে শান্তি পাওয়া, কিন্তু মেহতাব নূরের বুকে মাথা রেখে শান্তি পায় এসব ভাবছে তখন হালকা মুখ তুলে দেখে নূর ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে আর ডান হাত দিয়ে মেহতাবের পিঠ খামচে ধরে আছে। এটা দেখে খুশি হয়ে নূরে বুকে মুখ লুকিয়ে নেয়। মেহতাব নিজের ঠোঁট ছোঁয়ায় খুব গাঢ় ভাবে নূরের বুকে। লাস্টে কয়েকটা বাইট দেয়, যার ফলে নূর ঘুম থেকে উঠে যায়। নূর বিরক্তিতে নিজের কপালে তার ডান হাত রাখে, তারপর মেহতাবকে দাঁত চেপে বলে, উঠবেন নাকি এভাবেই তাকবেন? সরুন। মেহতাবও উঠে যায়, তারপর নূরকে বলে, নামাজ পড়বে না? নূর বলে, তবে না মানে আপনি একটু যদি ধরতেন তাহলে আমি বা পা দিয়ে দাঁড়াতে পারি না এখনো। মেহতাব নূরকে কোলে তুলে নেয় আর বলে, তা তো জানি। নূরকে ওয়াশরুমে নিয়ে যায়। নূর দরজা লাগিয়ে নেয়, ফ্রেশ হয়ে অজু করে নেয়। নূর তার হাতে বেশি একটা ক্ষত নেই এর জন্য। নূর দরজা খুলতেই নূরকে কোলে তুলে আবার বেডে এনে বসায় মেহতাব, তারপর কাবাড থেকে হিজাব এনে দেয় নূরকে আর বলে, এভাবে বসে পড়ে নাও, কারণ তুমি তো অসুস্থ। নামাজ শেষ করে মেহতাব নূরকে নিচে নিয়ে আসে বাগানে, কারণ ওর হাঁটার প্রয়োজন। নূরারে ডান হাত ধরে আছে মেহতাব আর নূর হাঁটছে, সে বুঝতে পারে তার পাটা ঠিক হচ্ছে। মেহতাব তাকে সাবধানতার সাথে সারা বাগানটা ঘুরিয়ে দেখায়। নূরেও খুব ভালো লাগে। আগে শুধু বেকনিতে দাঁড়িয়ে দেখত এ বাগান। কেটে গেছে আরও 10টা দিন। নূর এখন পুরো সুস্থ। এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার কারণ মেহতাবের আগলে রাখা। আজ তাদের বাড়িতে একটা অনুষ্ঠান, সব আত্মীয় স্বজনকে ইনভাইট করা হয়েছে, কারণ মাহি যে বেঁচে আছে সেটা বলা। তো যথাযথ সময় সবাই এসে পড়ে। মেহতাব নূর আর মাহির জন্য কালো জর্জেটের শাড়ি আনিয়েছে আর তার আর মাহবুবের জন্য কালো পাঞ্জাবি, যার উপর সাদা পাথরে কাজ করা। তবে মেহতাব রেডি হয়ে দেখে নূর এখনো রেডি হয়নি। এটা দেখে সে তাকে উদ্দেশ্য করে বলে, রেডি হয়নি কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। নূর মেহতাবের সামনাসামনি এসে দাঁড়া, তারপর অট্টহাসিতে ফেটে পড়ে। মেহতাব তো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কি হলো এর আবার? নূর হাসি থামিয়ে বলে,
আমি কি পাগল যে আপনি এত প্ল্যান করবেন তা আমি বুঝতে পারবো না। এ পার্টি নিশ্চিত আমি আর আমার ভাইকে অপমান করার জন্য রেখেছেন, তাই না? আগের বার তো আমায় করেছেন। মেহতাব নূরের বাহু চেপে ধরে বলে, দেখ, আগের বার তোমার ওই উডবি আমায় ভুল বুঝিয়েছে, তাই এমন করেছি, আর এখন তো আমি সব ক্লিয়ারলি জানি। নূর অবাক হয়ে বলে, মানে? মেহতাব দাঁত চেপে ইমন যা যা করেছে সব বলে। নূর আতঙ্কিত হয়ে বলে, মানে ইমন আপনার কাছে বন্দি কি করেছেন কি ওর সাথে? মেহতাবের কলিজায় এ কথাটা গিয়ে বিধে ইমন এত কিছু করল, কিন্তু এসবে নূর কষ্ট না পেয়ে ওই ইমনেরই খোঁজ করছে। মেহতাব নূরের বাহু চেপে ধরে বলে, দাঁতে দাঁত চেপে বলে, ওকে এখনো জিন্দা রেখেছি, ও চিন্তা করো না। নূর অসহায় চোখে মেহতাবের দিকে তাকাই বলে, ওকে ছেড়ে দিন, জানি ভুল করেছে, তবে ওকে এত টর্চার করবেন না, একসময় ওই আমার। আর বলতে পারে না নূর। মেহতাব ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর হালকা চিৎকার দিয়ে নূরের দিকে এগোতে এগোতে বলে, ও কি হ্যাঁ, ও কি তোমার একসময় কার, কি বলছো না কেন? নূর মেহতাবের এমন আচরণে ভয় কুঁকড়ে যায়, সে দেয়ালের সাথে একেবারে চিপকে গেছে আর মেহতাব তার সামনে দাঁড়িয়ে আছে। নূর ভাঙা কণ্ঠে বলে, আমি বলতে চাইছি যে ও আমার এক সময়কার বিপদের সঙ্গী। মেহতাব মনে করে নূর মিথ্যা বলছে, তাই নূরের বাহু চেপে ধরে বলে, কোন বিপদের সঙ্গী বলো 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 বলছি। নূর এতক্ষণ ভয় পেলেও এবার সে কিছুটা সাহস নিয়ে মেহতাবের হাত থেকে নিজের বাহু ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়ুন আমাকে। আর কি বিপদের? তাহলে শুনুন একবার, আমি আমার ডিপার্টমেন্ট থেকে আসার সময় কিছু স্টোকার আমায় তাড়া করেছিল আর এমনি আমায় সাবধানে বাড়ি পৌঁছে দিয়েছিল, আর সে থেকে তাদের পরিবারের সাথে আমাদের একটা সুন্দর রিলেশন। মেহতাব কিছুটা শান্ত হয় তখন নূর তেজি গলায় বলে, আপনার লজ্জা করে না আমার সাথে বড় গলায় কথা বলতে? আরে আপনি তো একটা ধর্ষক। আপনার লজ্জা থাকার কথাও নয়, কারণ সেই মানুষ যে একটা মেয়েকে 15 দিন আটকে রেখে ধর্ষণ থেকে শুরু করে সব ধরনের টর্চার করতে পারে। মেহতাব কিছুটা শান্ত হয় তখন নূর তেজি গলায় বলে, আপনার লজ্জা করে না আমার সাথে বড় গলায় কথা বলতে? আরে আপনি তো একটা ধর্ষক। আপনার লজ্জা থাকার কথাও নয়, কারণ সেই মানুষ যে একটা মেয়েকে 15 দিন আটকে রেখে ধর্ষণ থেকে শুরু করে সব ধরনের টর্চার করতে পারে। সে মানুষ যা ইচ্ছে তা করতে পারে। মেহতাব শান্ত দৃষ্টিতে নূরের দিকে তাকায়, যখন হাত বাড়ায় নূরের গাল ছোঁয়ার জন্য তখন নূর মেহতাবের হাত ধরে ছিটকে সরিয়ে দেয় আর চিল্লায় বলে, ছুবেন না আমায়, আমি ঘেন্না করি আপনায়, আপনি আমার সন্তানের খুনি, আপনি একটা খুনি। মেহতাব নূরের এ কথায় এক পা পিছিয়ে যায়, তারপর আবার এসে নূর শক্ত করে জড়িয়ে ধরে বুকে আর নূর পিঠে হাত বুলাতে বুলাতে বলে, শশা শান্ত হও নূর, শান্ত হও। আচ্ছা তুমি বলো এখানে আমি কি করব? ইমন তো আমায় ভুল বুঝিয়েছে। হ্যাঁ আমি দোষ করেছি এটা মানছি, তবে সেটা তো ভুল বুঝে আমি কি জেনে সব করেছি, তুমি বলো। নূর মেহতাবের বুকেই মুখ বুজে কান্না করছে, আজ তার সব গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কলিজা ফেটে যাবে, খুব খুব কান্না পাচ্ছে। মেহতাব নূরের মাথা তুলে নূরের গালে হাত দিয়ে বলে, প্লিজ রেডি হয়ে নাও অন্তত, মাহি আর মাহবুবু জন্য আমি কথা দিচ্ছি আর তোমায় কখন জ্বালাবো না, তোমার সাথে কথা বলবো না, যাও প্লিজ। নূর চোখ মুছে দু হাতর পিঠ দিয়ে তারপর বলে, আমি শাড়ি পরতে পারি না, আমি অন্য কিছু পরব। আচ্ছা যাও তুমি রেডি হয়ে আসো না, মানে ব্লাউজ আর পেটিকোট পরে আসো, আমি পরিয়ে দিচ্ছে, প্লিজ না করো না। নূরও তেমন করে, সে ওয়াশরুম থেকে বের হয়ে একটা শুকনো কাশি দেয় যাতে মেহতাব শাড়িটা পরিয়ে দেয়। নূরের দিকে তাকায় মেহতাব, কালো ব্লাউজ আর পেটিকোট, ফর্সা শরীরে একেবারে ঝলমল করছে, তার হঠাৎ চোখ যায় নূরের উন্মুক্ত পেটে, নাভির ডানে কালো একটা তিল। মেহতাব নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাই সাথে সাথে নিজের হাত দিয়ে চোখ ঢাকে। তারপর শাড়িটা হাতে নিয়ে নূরের দিকে এগোতে থাকে। নূর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেহতাব কাঁপা কাঁপা হাতে শাড়ি পেছাতে তাকে, তার হাত কাঁপছে কেন সে নিজেও জানে না।
অনেক কষ্টে শাড়িটা পরালো, এখন আঁচল ঠিক করার পালা। মেহতাব অতি সাবধানে শাড়ি পরিয়েছে, একটা স্পর্শ হয়নি নূরের শরীরে, তবে আঁচল ঠিক করতে গিয়ে গাড়ে তার বৃদ্ধ আঙুল লাগে। এখন কুচি করে নূরের হাতে দেও, নূর কাপা কাপা হাতে তা নিয়ে গুজতে যায়, তবে তা পারে না, কুচি এলোমেলো হয়ে যায়। মেহতাব বিরক্তি নিয়ে নূরের দিকে তাকায়, এমনিতে তো অনেক কষ্টে পরিয়েছে, গলা শুকিয়ে গেছে কেন জানি। মেহতাব এবার সাহস করে শাড়ির কুচি ঠিক করে, নিজেই হালকা গুজে দেয়। নূরের চোখ বড় বড় হয়ে যায়, এটা দেখে মেহতাব বলে, এভাবে না তাকিয়ে ভালো করে গুজে নাও কুচি। নূরও তেমন করে, এবার মেহতাব কুচি সমান করার জন্য হাঁটু গিরে বসে, তারপর কুচি ঠিক করতে থাকে। তার চোখ পড়ে ওই তিলটায় শাড়ির ফাঁক দিয়ে, তা স্পষ্ট দেখা যাচ্ছে। নিজকে সামলাতে না পেরে পেটের দিকে শাড়ি কিছুটা সরিয়ে নিজের ঠোঁট বসিয়ে দেয় সেই তিলটায়। নূর হাত মুষ্টিবদ্ধ করে সহ্য করছে, এটা সে কিছু বলে না, কারণ সে জানে এ পুরুষ বেসামাল। প্রায় 10 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু মেহতাব এখনো একের পর এক নূরের পেটে নিজের ঠোঁট স্পর্শ করাচ্ছে। নূর এবার বিরক্ত নিয়ে বলে, আপনি যাবেন পার্টিতে, না এভাবে আমার পেটে মুখ বুজে থাকবেন? কোনটা করবে বলুন, অসভ্য পুরুষ। মেহতাব উঠে দাঁড়ায়, তারপর কিছু না বলে নূরর চুলগুলো খোঁপা করে দিয়ে বলে, যাও হিজাব বেঁধে নাও। নূর কটমট করে তাকিয়ে, তারপর বেডের উপর থেকে হিজাব নিয়ে আয়নার সামনে চলে হিজাব পরার জন্য। পার্টি শেষের দিকে নূরকে নিজের উইফ আর মাহির বিয়ে সবকিছু মেহতাব ক্লিয়ার করে দিয়েছে। সবাই চলে গেছে, তবে মেহতাবের চাচা এখনো যাননি। তিনি মেহতাবকে এক পাশে ডেকে আনেন এবং সম্পত্তি এই সেই নিয়ে অনেক তর্ক করতে তাকে, আরও তর্ক করতে থাকেন কেন মেহতাব নূরকে বিয়ে করেছে তার মেয়ে থাকতে। মেহতাবও তার সাথে বাজে আচরণ করে, আর করবে না কেন? তার মা বাবা মারা যাওয়ার পরে ওরা অনেক চেষ্টা ষড়যন্ত্র করেছে তাদের সব প্রপার্টি নিয়ে নেওয়ার জন্য। এসব করতে করতে তর্কটা ঝগড়ার রূপ নেয়। নূর এক সাইডে ছিল, সে এসব দেখে ওখানে যায়। তখনই দেখে তর্কাতর্কির মাঝে মেহতাবের চাচাতো ভাই একটা গ্লাস নিয়ে মেহতাবের মাথায় বাড়ি মারতে আসছে। নূর তাড়াতাড়ি গিয়ে মেহতাবের সামনে দাঁড়িয়ে মেহতাবের মাথায় নিজের ডান হাত রেখে দেয়, যার ফলে কাঁচ ভেঙে বিঁধে যায় নূরের হাতে। মেহতাবের কপালেও কয়েক টুকরো বিঁধে যায়। এটা দেখে মেহতাব চিল্লিয়ে বলে, আসিফ দে বলছি, তাড়াতাড়ি দে, গান দে। আসিফও গান দিয়ে দেয়। এর মধ্যে বডিগার্ডরা বাইরে থেকে চলে এসছে, আর এখন মেহতাবের চাচা আর 4 ছেলেকে ধরে ফেলছে। ওরা এসব দেখে ভয় ছেয়ে আছে। মেহতাব যখনই গান পয়েন্ট করে তার চাচাতো ভাইয়ের দিকে, তখন নূর বলে, নন নোনা, এমন করবেন না প্লিজ। মেহতাব নূরকে সরিয়ে বলে, তুমি সরো এখান থেকে, এদের আজই শেষ। মাহবুবও ওকে আটকাতে পারছে না, আসিফ আটকাচ্ছে না, কারণ সে জানে মেহতাবকে শান্ত করা যাবে না। নূর কোনো উপায় না পেয়ে মেহতাবের সামনে গিয়ে শক্ত করে ওকে জড়িয়ে ধরে আতঙ্কিত কণ্ঠে বলে, আপনি প্লিজ এমন করবেন না, প্লিজ, আমার ভয় করে এসব। মেহতাব শান্ত হয়ে যায়। এটা দেখে আসিফের হুঁশ উড়ে যায়। এ প্রথম মেহতাবকে এম করতে দেখল। যাই হোক, সে সুযোগ বুঝে গান টানিয়ে নিল হাত থেকে। নূর এখনো মেহতাব ওভাবে জড়িয়ে ধরে আছে, কারণ সে জানে এখন যদি মেহতাবকে ছাড়ে তাহলে এখানে 2-3টা লাশ পড়বে। মেহতাব ওভাবে থেকেই বলে, আসিফ যা, এ কুত্তাগুলোকে গেটের বাইরে ছেড়ে আয়। তারপর নূরকে নিজের থেকে ছাড়িয়ে নূরকে কোলে তুলে উপরে চলে আসে। মাহি দুম করে সোফায় বসে আর বলে, বাহ, আমার বান্ধবী তো আমার হারামজাদা ভাইকে বেশ ভালোই ভালোবাসিয়েছে। এদিকে রুমে এনে বেডে বসিয়ে দেয় নূরকে। তারপর ফার্স্ট এইড বক্স এনে বেডে রাখে, নিজে নিচে বসে যায়। তারপর নূরকে বলে, তুমি কেন এত পণ্ডিতি করে হাত রাখতে গেলে মাথায়? নূর নরম গলায় বলে, আরে হাত না রাখলে মাথা ফেটে যেত তো। ফাটলে ফাটবে তোমার, তাতে কি? এ বলে নূরের হাত ধরে আলতো করে
নূর হাত সরিয়ে নেয়, নিয়ে বলে, তাক আমার হাত আমিই লাগিয়ে নেব। মেহতাব মেকি হেসে বলে, অভিমান কেন করছো? সত্যি তো বলছি। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, দাও হাতটা দাও। নূরের হাত থেকে একে একে কাঁচ বের করে মেহতাব, তবে নূর দাঁতে দাঁত চেপে বসেছিল, একটা টুশব্দও করেনি। মেহতাব নূরের পাশেই ঘুমিয়ে যায় আজ, আর নূরের কাছে যায় না। নূরও হাফ ছেড়ে বাঁচে। প্রতিদিনের মতো সকাল বেলা উঠে যার যার নামাজ আদায় করে নেয়। তবে মেহতাব নূরের সাথে একটা কথাও বলে না, আর নূরও না। নাস্তা করে মেহতাব চলে যায় অফিসে, আর নূর বাড়িতে থাকে মাহিকে নিয়ে। মাহবুব শপিংয়ে যায়, কারণ তারা 2 দিন পরেই চলে যাবে। নূর রুমে বসে আছে, তখনই কলিং বেল বেজে উঠে। সে গিয়ে দরজা খুলে দেয়। দেখে একটা মেয়ে কালো ড্রেস পরনে, খুব টাইট ফিট, ন্যাকা ন্যাকা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো পাটের মতো কালার করা। দরজা খুলতেই মেয়েটা নূরকে দেখে নাক কুঁচকে জিজ্ঞেস করে, তুমি কে? নূর কিছু বলে না, তখন সে মেয়ে তাকে এড়িয়ে ভিতর ঢুকে গিয়ে সোফায় বসে। নূর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আপনি কে আপু? মেয়েটা বলে, কার বাড়ি এটা? নূর বিরক্তি নিয়ে বলে, মেহতাব তালুকদারের। মেয়েটি ভাব নিয়ে বলে, আমি তার ফাতুরি উইফ। তো তুমি কি এখানের সার্ভেন্ট নাকি? ফাতুরি উইফ তো তুমি কি এখানের সার্ভেন্ট নাকি? নূর এটা শুনে কিছুটা হতভম্ব হয়ে যায়, আর মনে মনে ভাবে, ও আচ্ছা, তিনি হয়তো বিয়ে ঠিক করে রেখেছেন। আচ্ছা, এখন আমি কি বলবো? তখন নূর কিছু বলার আগে মেয়েটা বলে, এই তুমি সেই না যাকে মেহতাব ওই দিন পার্টিতে অপমান করেছিল? ও বুঝেছি, এখানে তুমি আমার তার রক্ষিতা হিসাবে আছো, তাই না? তবে চিন্তা করো না, বেশি দিন ঠাঁই হবে না এখানে। নোংরামি আর করতে পারবে না। এক কাজ করো, অন্য কোনো কাস্টমার দেখে নাও, ভালো হবে। নূর কিছু বলছে না, বলবেই কি? যা সে দেখেছে তাই তো বলবে। শুধু চোখের কার্নিশ বেয়ে পানি অঝরে পড়ছে। তার মধ্যেই মাহি আর মাহবুব বাড়িতে আসে। মাহি মুনাকে, মানে ওই মেয়েকে দেখেই চোখ গরম করে বলে, তুই এখানে কেন মুনা? সে বলে, তো আমি তো তাকবো, আমার বাবা ভাইকে কেন অপমান করছো সেটা জানতে আসবো না? মাহি তার দিকে তেড়ে গিয়ে বলে, উঠো বলছি, তোদের মতো নোংরা মেয়েদের এখানে বসার কোনো রাইট নেই। তখন মুনা চেতে গিয়ে বলে, আমরা নোংরা হলে তোরা কি? তোর ভাই তো একটা পতিতাকে বিয়ে করেছে। মাহিয়ে কথা শুনতাই তার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, কি আজে বাজে বলছিস? মুখ সামলে নে, নইলে এক টানে ফাইরা নিমু। তখন ওই মেয়েটা বলে, আমি বলিনি, তোর ভাই নিজে বাড়ি ভর্তি মানুষের সামনে এটা বলেছে বলে একটা ভিডিও দেখায়, যেখানে মেহতাব নূর অপমান করেছিল, বের করে দিয়েছিল সব। এটা দেখে মাহি নিজের মাথা চেপে ধরে সোফায় বসে যায়। মাহবুবের রাগে চোখ মুখ লাল হয়ে আছে। তারপর মুনা চলে যায়। নূর এখনো পাথর হয়ে আছে। সে এত কিছু করল, কিন্তু তাও সত্যিটা চাপা দিতে পারল না। মাহবুব নূরকে একটানে সোফায় বসায়, তারপর নূরের পায়ের কাছে হাঁটু গিরে বসে। মাহিও এসে বসে, তারপর বলে, নূর কি এসব? আমায় সব বল, আমি জানি কিছু তো আছে। নূর এবার ভাবে, যা হবার হবে, এ ভেবে সব বলে। মাহি আর মাহবুব এখনো পাথর হয়ে আছে, তবে তাদের চোখ ছিল নোনা জল। আর নূর এতদিন নিজের ভিতর থাকা পাথর ভেঙে বলেছে সব। সে কান্না করতে করতে বলে, ভাইয়া, আমি এসব সব সহ্য করেছি তোদের সংসার বাঁচাতে। তুই মাহিকে যদি কিছু বলিস তাহলে এখন তুই কিছু করিস না। মাহবুব নূরের মাথায় হাত দিয়ে কান্না করতে করতে বলে, নূর তুই এত বোকা, তুই এটা ভাবলি কেমনে আমি মাহির সাথে ঝগড়া করব? কারণ আমি তো জানি আমার মাহি কেমন, আর এখানে তার ভাই এসব করেছে, সে তো এসব কিছুই জানে না। তুই নিজেকে এতটা কষ্ট দিলি। তখন মাহি চোখের জল মুছে বলে, আমি আমার ভাইকে ঘৃণা করেছি, সে এত খারাপ। তবে শুনো তোমরা। নূর আর মাহবুব তাকায় তার দিকে। সে বলে, ভাই কখনো নূরকে আমাদের সাথে যেতে দিবে না, কারণ আমি জানি নূরকে ভাই ভালোবাসে ফেলেছে।
তাই যদি নূরকে আমাদের সাথে নিয়ে যেতে হয় তাহলে আজ রাতের ফ্লাইটে যেতে হবে। আর নূর এখানে থাকলে নূরের জীবন জাহান্নাম হয়ে যাবে, তাই আজ ভাই বাড়ি আসবে না, কল করেছিল আমায়, তাই আজই যেতে হবে। তার কথায় তারাও একমত হও। রাত 11টা বাজে, প্লেন একটু আগেই ছেড়েছে। নূর জানালার সিটি বসে আছে হেলান দিয়ে। তার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কেন তা সে জানে না। কলিজা ছিঁড়ে যাচ্ছে, শুধু মেহতাবের মুখ খানা ভাসছে তার সামনে। সে কি করবে? এমন হচ্ছে কেন? খুব কান্না পাচ্ছে। আচ্ছা, মেহতাব তাকে মিস করবে। মেহতাব কি তার জন্য কাঁদবে? সে কি ঠিক করল? না, ঠিক করেনি সে। সে তার জনাবের কাছ থেকে চলে এসেছে। না, ঠিক করেছে সে। তার জনাব যে অনেক বেশি কষ্ট দিয়েছে, এটাই তার শাস্তি। এসব ভাবতে ভাবতে নূরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এদিকে মেহতাব রাত 3টার দিকে বাড়ি চলে আসে। এসে কাউরো কোনো সারা শব্দ পায় না, রুমে যায় কিন্তু নূরকে পায় না। তার ভেতর ধক করে উঠে। সে ড্রয়িং রুমে আসে, তখনই একটা কাগজ দেখতে পায় সোফায়। সে তা নিয়ে নেয়। সেখানে লিখা ছিল, আমি মাহবুব, আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি। মেহতাব তালুকদার, তোমার থেকে একটা পশুই ভালো। সব জেনে গেছি আমরা, আশা করি আর আমাদের যন্ত্রণা দিবেন না। মেহতাব ধক করে নিচে বসে যায় আর চিৎকার করে, কান্না করতে করতে বলে, নূর, তুমি আমার হৃদয়ের নূর, তুমি চলে গেলে আমি এখন কি করে থাকব? নূর। কেটে গেছে একটা বছর। মেহতাব এখনো আগের মতোই রাজনীতি করে, তবে আগের থেকে তার রাগ আচরণ সব পাল্টে গেছে। আর নূর, সে এখন আর ডিটেকটিভ নয়, সে একটা ফ্লাওয়ার শপ খুলেছে ফ্রান্সে, সেটা নিয়েই ব্যস্ত। তবে সেই আসার পর থেকে এখনো সে মেহতাবকে মিস করে। সে বুঝে গেছে সে মেহতাবের প্রতি আসক্ত হয়ে গেছে। আর মেহতাব, সে তো এখনো নূরের ফিরে আসার অপেক্ষা করে। নূরের রেখে যাওয়া জিনিসগুলো আঁকড়ে বেঁচে আছে। আজ নূর দেশে আসে। সে তার জনাবকে মাফ করে দিয়ে তার সাথে নতুন করে বাঁচতে চায়। সে এতদিন মেহতাবের সব খবর রিয়াকে দিয়ে নিয়েছে। কুয়াশার সকাল, মেহতাব ফজরের নামাজ আদায় করে বাগানের বেঞ্চে বসে আছে। এদিকে নূর গেটের সামনে আসে, তবে অবাক করার বিষয়, এখন আর কোনো গার্ড নিয়ে শুধু একজন দারোয়ান আছেন। সে দারোয়ানকে বলে, আস্ত করে খুলুন, যাতে উনি বুঝতে না পারেন। যাতে দারোয়ান নূরকে আগে থেকে চিনতেন, উনি আগে মালি ছিলেন, এখন দারোয়ানও। তিনি গেট আস্তে খুলে দেন আর বলেন, মেহতাব বাবা বাগানে আছেন। নূর মুচকি হেসে সেদিকে যায়। মেহতাব আকাশের দিকে তাকিয়ে আছে, সূর্য ওঠার দৃশ্য দেখছে। নূর পিছনে গিয়ে দাঁড়ায়। মেহতাব বসে আছে, সে জানে না নূর এসেছে। নূর পিছন থেকে গিয়ে বলে, জানেন, কুয়াশার সকালের এই আকাশের মতোই আপনিও ভয়ঙ্কর সুন্দর। মেহতাব এক লাফে উঠে পিছনে তাকায়। সে নূরকে দেখে চোখ কচলিয়ে, আমার দেখে না, এটা তো সত্যি। নূর অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আর মুখে হাসি, তবে তা বেশিক্ষণ থাকে না। মেহতাব অভিমান নিয়ে বলে, আপনি এখানে, তাও এত সকালে? বুঝলাম না। নূর মুচকি হেসে মেহতাবের কাছে যায় আর বলে, বাহ, প্রথমে তুই, পরে তুমি, এখন আপনি। কি উন্নতি আপনার? মেহতাব দাঁত চেপে বলে, ফাইজলামি করবেন না প্লিজ, চলে যান। নূর জানে এমনি হবে। তাই সে সুযোগ পেয়ে মেহতাবকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, জানেন, আমি যেদিন গিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আপনার কথা না হলেও ঘন্টায় 10 বার মনে পড়ত। জানেন, প্রথম কয়েক দিন এটা ভাবতে আমি কেন আপনার কথা ভাবছি আর কেন আপনার কথা মনে পড়ছে, কেন কিছু ভালো লাগে না, কেন কান্না পায়, পরে বুঝতে পারি আমি আপনার প্রতি অনেক আসক্ত। আমি সবসময় আপনার খোঁজ খবর নিতাম, আপনি এত মন মরা হয়ে কেন থাকতেন। এক নিঃশ্বাসে নূর এসব বলে। নূরের এ কথাগুলো মেহতাবের হৃদয়ে গেঁথে। সে সব অভিমান ভুল নূরকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা, এটা বলো, মাফ করেছো আমায়? নূর মেহতাবকে শক্ত করে জড়িয়ে ধরে আর তারপর বলে, কেন করব না, হ্যাঁ করেছি তো। আমি জানি এটা আপনি আপনার বোনের জন্য করেছেন।
মেহতাব নূরের মুখ আলতোভাবে ধরে তুলে তার বুক থেকে। তারপর নূরের দিকে নূরের চুল কানের পাশে গুজে দিতে থাকে। তখন নূর মেহতাবকে বলে, জনাব, আপনার বেগম হয়ে থাকার অনেক ইচ্ছে আমার, রাখবেন আপনার বেগম করে বলুন। মেহতাব নূরের কপালে আলতো চুমু দিয়ে বলে, হ্যাঁ রাখব, তোমায় আমার হৃদয়ের নূর করে রাখব থাকবে। নূর মেহতাবের বুকে মাথা বুজে দেয়। ড্রাইভ করছে গাড়ি মেহতাব। তার পাশে নূর বসে আছে, তার কোলে তাদের ছেলে মেহরাব, যার বয়স 1 বছর। তারা নূরেদের ভাষা থেকে আসছে। নূরের পরিবারের সবাই দেশে এসেছে, এখন সবার সাথেই সম্পর্ক ঠিক হয়ে গেছে। মেহতাব ড্রাইভ করছে আর এক পলক তার বেগম আর ছেলের দিকে তাকাচ্ছে। তাদের বেবি কান্না করছে। নূর এটা দেখে বলে, ইসস বাবা, এই তো বাড়ি চলে এসেছি, বাড়ি গিয়ে না হয় খাবে। তখন মেহতাব বলে, আমি গাড়ি সাইড করছি, খাইয়ে নাও, আমার আব্বুকে কষ্ট দিও না। মেহতাব গাড়ি সাইড করে। তখন নূর ওড়না সরিয়ে চেনো খুলে ড্রেসের। তারপর মেহরাবকে খাওয়াতে তাকে একটু পরই মেহরাব ঘুমিয়ে পড়ে। নূর ড্রেসের চেনো লাগাতে লাগাতে বলে, এই তো ঘুমিয়ে গেছে, ছেড়ে দিন গাড়ি। তখন মেহতাব বলে, যাক, আমার একটু সুযোগ হলো তাই না বেগম। এ বলে নূরের দিকে ঝুঁকে তার ড্রেসের চেনো খুলে সেই কাটা জায়গায় নিজের ঠোঁট বসায়। নূর চোখ বন্ধ করে নেয়। গত 2 বছরে একটা দিনও নেই যে মেহতাব তার বুকের এই কাটা স্থানে নিজের ঠোঁট ছোঁয়ায়নি।